আজকে একটু বেশি ভালো লাগছে না আমাকে, মানে সামহাউ এটা What are you wearing? মানে চেনা চেনা লাগছে কি, মানে কোথাও তো দেখেছি। দেখেছো না? আমার একটা বন্ধুই এটা শুরু করেছে, অলরাইট, খুব ভালো, ভেরি প্রীতিজেন বলে, কিনতে পারো তুমি। ওহো, আমিও পড়ে আছি। আমার একটা কনভারসেশন হয়েছিল উইথ ওয়ান প্রডিউসার, যে সে আমায় বলেছিল যে আমি তোকে নেবো, কিন্তু জাস্ট টু প্রমোট মাই ফিল্ম আপ ফ্রন্ট, আমায় এরমভাবে বলেছিল। তো আমি বললাম যে আমিও করবো, বাট রিল বানানোর জন্য আমি যাবো না। যদি অভিনয় করতে দাও, আমি যদি নিজের অভিনয়টা দর্শকদের দেখাতে পারি, তবেই আমি করবো। But মানে you have to take a stand. Right now, after relaunch, I know this brand has so much potential. It has to be something যেটা সবাই পড়তে পারবে. It has to be inclusive. তখন আমি একটা কবিতা লিখেছিলাম, I am a wildflower, my nature is to bloom. Under harsh conditions, without water, I will bloom. Because I am a wildflower and my nature is to bloom. একটা হচ্ছে শুরু করার আগের অ্যান্টিসিপেশন, আরেকটা হচ্ছে রিয়ালিটি। ওই যে আমি ভিডিওটা পোস্ট করলাম আর আমাদের ওয়েবসাইট লাইভ গেল, তারপর থেকে আমার লাইফ পাল্টে গেছে এই বিজনেসে না। তো কারিগর্স যারা, ইটস ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক উইথ দেম। আমার সব থেকে খারাপ লেগেছিল, আমি একদিন একটা কারিগরের সাথে কথা বলতে গেছিলাম, when my business partner is talking to him, ও বুঝছে, when I am talking to him, ও পাত্তা দিচ্ছে না, বিকজ আই এম আ ওম্যান। অফ অল পিপল, তুমি চাইলে অনেক ওয়েল নোন ফেসেসদেরকে নিয়ে মডেলস বানিয়ে তুমি এটাকে আরও অনেকভাবে করতে পারতে, সেখানে ইউ গেভ দ্যাট অপরচুনিটি টু ইয়োর ফলোয়ার্স। হোয়াট ইফ আই ডু নট সেট এনি ক্রাইটেরিয়া, যে তুমি তোমার এজ কি, তোমার হাইট কি, তোমার সাইজ কি, হোয়াট কালার ইউ আর, নো ম্যাটার হোয়াট, জাস্ট রাইট আই এম ইন্টারেস্টেড ইফ ইউ আর ইন্টারেস্টেড। দ্যাট ফ্রেজ, ওটা অনেককে এম্পাওয়ার করেছে। আমি পরে শুনেছি লোকজনের কাছে দেখা হয়ে আমার বলছে, দিদি তুমি ওইটুকু বলেছো, ওইটুকু কেউ বলে না। এই টিপটাই যখন গেছি আর আমাকে বলেছিল নিচে তাকাবে না, ফার্স্ট থিং আই ডিড ওয়াজ নিচে তাকিয়েছি। This is it was very difficult for me to shoot, but it was a very heart touching content piece for me. Internet crashed down after this video. মানে দেবদার ফ্যান বেস তুমি ধারণা করতে পারো। প্রীতি ইজ ব্যাক। প্রীতির সাথে এটা সেকেন্ড এপিসোড, এত শর্ট স্প্যানেই, বাট এটা অনেক কিছু অন্য সাবজেক্টস নিয়ে আমরা কথা বলেছি, অ্যান্ড মেইনলি ওর ব্র্যান্ড প্রীতিজেন, যেটা আবার রিলঞ্চ করেছে। তো এইটাও প্রীতিজেনেরই। তো ইনিশিয়েটিভটার পেছনে অনেক রিজনস আছে যেগুলো খুবই ইউনিক এবং খুবই টাচিং। তো আমার মনে হয়েছিল যে এরম একটা এপিসোড করা দরকার, করলে ভালো হয়, অ্যান্ড উইচ ইজ ওয়াই এটা একটা আড্ডা ফরম্যাটেই অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা আমরা বলেছি। সো প্লিজ পারলে পুরোটা দেখবেন, আই এম শিওর আপনাদের ভালো লাগবে। সো আর দেরি না করে এপিসোডটা শুরু করা যাক। সো লেটস লিসেন, লার্ন অ্যান্ড লিভ। প্রীতি, ওয়েলকাম ব্যাক টু দ্য রুম অফ টেলস। Thank you for having me again. একটা মানে জিনিস আমাকে বলতেই হবে স্টার্টিংয়ে, যে যখন এই চ্যানেলটা কিচ্ছু ছিল না, একটা এপিসোডও রিলিজ হয়নি, ইউ ওয়ার দ্য সেকেন্ড গেস্ট হু কেম। কিচ্ছু ছিল না, কোনো মানে জিরো ফলোয়ার, জিরো সাবস্ক্রাইবার। সো আমি তোমার পরে অনেক ক্রিয়েটার্সদেরকেও এনেছি, তুমি দেখেওছো, বাট ইউ উইল অলওয়েজ be the most special person for me for this channel. কারণ ফর সামওয়ান যে এরকম একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে একটা জিনিস শুরু করছে, ইনিশিয়াল দিকে যদি কেউ সাপোর্ট করে, সেটা যে কতটা ম্যাটার করে সেটা মানে সে বলেও বোঝাতে পারবে না। অ্যান্ড উইদিন 9 months আরেকবার ইউ হ্যাভ এগ্রিড টু কাম, মানে 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 আই এম জাস্ট গ্রেটফুল। ইটস মোর অফ আ পার্সোনাল বন্ডিং অ্যাজ ওয়েল। আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল লাস্ট টাইমও, অ্যান্ড ইট ওয়াজ লাইক এত ভালোভাবে তুমি কোয়েশ্চেন্সগুলো করেছিলে, ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ফিল অ্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু টক অ্যাবাউট, হোয়াট আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট। তো ওই রেসপেক্টটাও আমার মনে হয়েছিল যে শুরু তো আমরা সবাই করি কোনো না কোনো দিনে, মানে ওটা পয়েন্ট, মানে জিরো থেকে আমরা স্টার্ট করি। তো ইট ডাজেন্ট ম্যাটার, আমার পোটেনশিয়াল মনে হয়েছিল, আই ওয়ান্টেড টু বি আ পার্ট অফ ইট, সো আই ডিড ইট। অ্যান্ড এইবারও আমার মনে হয়েছিল যে না, হ্যাঁ যাওয়াই যায়। তো হ্যাঁ, আই এম হিয়ার অ্যাগেন। আজকে একটু বেশি ভালো লাগছে না আমাকে, মানে সামহাউ এটা হোয়াট আর ইউ ওয়্যারিং? মানে
চেনা চেনা লাগছে কি মানে কোথাও তো দেখেছি। দেখেছো না? আমার একটা বন্ধুই এটা শুরু করেছে, অলরাইট, খুব ভালো, ভেরি প্রীতিজেন ইউনিক। বলে, কিনতে পারো তুমি। ওহো, আমিও পড়ে আছি। তো আমি আমি প্রীতিজেনে একটু পরে আসবো, কারণ এটা আমার খুব প্রিয় একটা সাবজেক্ট। বিজনেস ইজ ভেরি ক্লোজ টু মি। ইয়েস। তো আমার ফার্স্ট এপিসোডে আমরা প্রীতিজেনটা খুব হালকা করে আমরা টাচ করেছিলাম, বাট এখন একটা হিউজ লেগেসি হতে চলেছে, যেটা একদম চ্যাপ্টার 2 বা 3-তে আমরা আছি। তো সেটায় ঢোকার আগে এই 9 মাসে আমি অ্যাজ আ হোস্ট আই হ্যাভ লার্নড আ লট অফ থিংস, আই হ্যাভ কাম অ্যাক্রস আ লট অফ থিংস। সো সেইখানে আবার এটা একটা সর্ট অফ অ্যাডভাইস সেশন বা একটা সর্ট অফ নর্মাল কমিউনিকেশন প্রথম দিকটা ইনটু হাউ ডাজ ইয়োর ব্রেন ওয়ার্ক। কারণ এখন যখন তোমার সাথে এপিসোডটা করেছিলাম, আই নিউ নাথিং, মানে অনেস্টলি স্পিকিং, মানে আমি লেসদের ডাকছিলাম অ্যান্ড আই ওয়াজ হোপিং যে ওনারাই কিছু একটা করে দেবে। মানে ইট ওয়াজ জাস্ট আমি একটা পডকাস্ট সেট আপ করেছি, একজন গেস্টকে আনছি, অ্যান্ড তারপর তো হয়ে যাবে কিছু একটা হবার। অ্যান্ড দেন আই রিয়েলাইজ কি না, ওরমভাবে ইট ডাজ নট ওয়ার্ক দ্যাট ওয়ে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু বি আ হোস্ট। সেটা আমি বুঝতে পারছি। ইট ইজ বিকজ একটা মানুষের এত স্টোরি থাকে, ইউ হ্যাভ টু এক্সট্র্যাক্ট দ্যাট, অ্যান্ড তুমি জিজ্ঞেস করলেই উত্তর আসবে। তো ইটস নট, মানে এটা খুব লাকের হিসেবে যে লোকে নিজে নিজেই বলে দিচ্ছে। ইটস ভেরি ডিফিকাল্ট টু বি আ হোস্ট, ইউ নিড আ লট অফ রিসার্চ টু ডু আ পডকাস্ট, অ্যান্ড ইউ আর ডুইং আ গ্রেট জব, আই মাস্ট সে। তুমি প্রথম দিনও যেটা মানে যে যতটা রিসার্চ করে আমায় বলেছিলাম, আমার ওয়াও তুমি এত কিছু জানো অলরেডি আমার ব্যাপারে। সো আই ওয়াজ অলসো ভেরি কমফোর্টেবল টকিং টু ইউ। সো দ্যাট ওয়াজ আ গ্রেট স্টার্ট। অ্যান্ড এখন তো আরও অনেক বেশি প্রগ্রেস অ্যান্ড অনেক বেশি গ্রোথ আমি দেখতে পাচ্ছি, অলরেডি সেট আপেও আমি দেখতে পাচ্ছি। সো হ্যাঁ, কুডোস টু দ্যাট। সো প্রথম দিকটা আমি একটু সাইকোলজিক্যাল জায়গাটা একটু ঢুকতে চাইছি, Right. উইচ ইজ একটা হচ্ছে যে যখন আমি ইনিশিয়ালি নেগেটিভিটি নিয়ে কথা বলতাম, আই ডিড নট নো হোয়াট দ্যাট ইজ। মানে আমি একজন সেলিব্রিটি বলো বা একজন ওয়েল নোন ফেস বলো, তার কমেন্ট সেকশনে গিয়ে দেখছি যে হ্যাঁ ভুলভাল লোকে কিছু একটা বলছে, দ্যাট ইজ ওয়ান থিং। আর এখানে আমি যখন আস্তে আস্তে পোস্ট করা শুরু করলাম, আমি দেখছি আমি করছি একটা ইন্টেনশনে, আর কমেন্টে মানে র্যান্ডম মানে অন্য ট্যানজেন্টে লোকে বেরিয়ে যাচ্ছে। Yeah. সো আই এম ইন দ্যাট ফেজ যেখানে ওই Transition. রাগটা হচ্ছে, কেন এরমভাবে এটা কেন করছে। সো এখন ঠিক আছে, মানে আমি জানি আমি যখন একটা জিনিস পোস্ট করছি, আমি ধরে নিচ্ছি এটা নেগেটিভলি ইন্টারপ্রেট হবে। মানে আমি অবভিয়াসলি একটা পেসিমিস্টিক মানুষ, মানে অ্যাজ ইউ হ্যাভ নোন এতক্ষণে। তো সেখানে তুমি ওয়েন ইউ হ্যাভ 7 লাখ ফলোয়ার্স, মানে Nearly. ইভেন নিয়ারলি, মানে YouTube it has Sure. touched. হ্যাঁ। মানে কিছু দিনেই মিলিয়ন হবে, সেই মিলিয়নের পার্টিটা কিন্তু আমি যাবো ভাই। Yes. তো যাই হোক, 7 লাখ পিপল বা ইভেন মোর ফলো ইউ, নো ইউ। তোমার কি সামহাউ কখনো কোনো প্রেশার লাগে যে ওয়ান, যে আমি যেটা দিচ্ছি সেটা কীরমভাবে ইন্টারপ্রিটেশন হতে পারে? ওয়ান ইজ দ্যাট। সেকেন্ড হচ্ছে যে তুমি যেই জিনিসগুলোর সাথে কোল্যাব করছো বা কাজ করছো, সেইটার সিরিয়াসনেস। আমার একটা জিনিস প্রথম থেকেই ছিল, দ্যাট ইজ ইভেন উইথ মাই 1000 ফলোয়ার্স আই ওয়াজ ভেরি রেসপন্সিবল, দ্যাট ইজ উইথ মি। অ্যান্ড আমি সত্যি ছোটোবেলা থেকে অনেকটাই ম্যাচিওর অ্যাকর্ডিং টু মাই এজ। তো আই ওয়াজ ভেরি রেসপন্সিবল, যে 1000 জন মানেও অনেক, একটা রুম ফুল অফ 1000 পিপল আর লট। তো আমি যদি একটা কথা বলছি, সেই জিনিসটা শুড বি ভ্যালিড। অ্যান্ড ইভেন এখন ইয়াং ক্রিয়েটার্সদের যখন আমার কথা হয়, আমি তখন তাদেরকে একটাই জিনিস বলি যে তুমি শুরু করার আগে ডু আ রিসার্চ। Anything you do, even entertainment-এও, what language you are using, what kind of message you are giving in. হতেই পারে যে তোমার মজার ইয়েটাই হচ্ছে রোস্ট করা, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন, বাট কতটা এক্সটেন্ড অবধি আমি যাব বা কতটা ফর মি। এবার বিভিন্ন মানুষের বিভিন্ন গোল সেট থাকে। আমার গোল ছিল লোকে আমায় ভালোবাসুক, অ্যান্ড আমি যদি ফেমাস হই, আই ওয়ান্ট পিপল টু লাভ মি, অ্যান্ড আমি নেগেটিভ পাবলিসিটি খুব একটা পছন্দ করি না। আই নো দ্যাটস আ ভেরি গুড টুল টু রিচ মোর পিপল, বাট আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তো ওইটা আমার ইভেন শুরু থেকে ছিল যে যেই ব্র্যান্ড আমি এন্ডোর্স করবো, আই শুড বি অ্যালাইন্ড উইথ দেম।
তাদের আইডিয়ার সাথে যাতে আমার আইডিয়াস অ্যালাইনমেন্ট থাকে, আমি যাতে পার্সোনালি এরম না হয় যে আই উইল নেভার ইউজ দ্যাট প্রোডাক্ট বাট আই এম এন্ডোর্সিং ইট, দ্যাট ইজ ওয়ান থিং। ইটস এ ভেরি কনসিয়াস ডিসিশন, আমি শুরু থেকে নিই। সো আই হ্যাভ সেড নো টু আ লট অফ ব্র্যান্ডস। অনেকবার এরকম আছে হেয়ার কালার ব্র্যান্ড, যেটা আমি খুব একটা হেয়ার কালার করি না, তো খুব কম আমি করেছি। যখন আই ফেল্ট কি হেয়ার কালার আমি করবো তখনই আমি প্রমোট করেছি, যখন আই ডিড নট ফিল আমি করিনি, বিকজ অফ সার্টেন রিজনস। অ্যান্ড দ্য নেক্সট থিং ইজ যখন আমার পার্সোনাল কন্টেন্ট আমি করি, আই এম ভেরি ভেরি কনসিয়াস অ্যাবাউট ইট যে ডেফিনেটলি নেগেটিভ কমেন্ট আসবে, আই নো যে এটাকে এভাবে নিতে পারে, বাট নেগেটিভ কমেন্ট আসার ইজ নট ব্যাড, কারণ কি অনেক সময় ওই নেগেটিভ কমেন্ট থেকে আমি শিখেছি, বিকজ ওগুলো ক্রিটিসিজম অনেকটা 80%, হ্যাঁ দ্যাট ইজ ফাইন। বাট কিছু লোক আছে যারা তোমায় ট্রোল করতে আসছে, সো কিপিং দ্যাট অ্যাসাইড, ওটা থাকবেই লোকে, আমি সেটা না ধ্যান দিয়ে যারা নেগেটিভ কমেন্ট করছে কি দেখে, হতেই পারে যে আমার রিসেন্ট যে আমি ভুল থেকে শুরু যে এটা করছি, সেখানে সবার বক্তব্য কিছু কিছু নেগেটিভ কমেন্ট ছিল যে আপনি আপনি করে কেউ কথা বলে না আজকাল কেন, তো ওই এরাটা কিন্তু আমি দেখেছি আগে, তো প্রি-2000s। তো হ্যাঁ সেটা আমি বুঝলাম যে হ্যাঁ হয়তো কস্টিউমের থ্রু আমি আরও বেটার করতে পারতাম, আমি হয়তো লিখে দিতে পারতাম, তো আমার কমিউনিকেশন গ্যাপের জন্য মনে হয়নি। তো নেক্সট আমি যখন করবো কোনো সিরিজ, আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড যে হ্যাঁ কস্টিউম অন পয়েন্ট হবে, কমিউনিকেশন অন পয়েন্ট হবে। সো দিজ আর ক্রিটিসিজম দ্যাট আই টেক। নেক্সট ইজ ট্রোলিং বা যেই নেগেটিভ কমেন্ট আসছে দ্যাট ডিরেক্টলি হিট ইউ, যে তোমার পার্সোনালি তোমাকে এসে হিট করছে যে ইউ আর নট ওয়ার্থ ইট, তুমি কেন করছো, তুমি খুব ন্যাকা, ইউ আর হোয়াট এভার ইট ইজ, দে আর জাস্ট নট হ্যাপি উইথ ইউ, উই ক্যানট ডু এনিথিং অ্যাবাউট ইট অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট, দ্যাট ইজ এ। অ্যান্ড ওটা না যখন তুমি অ্যাকসেপ্ট করে নাও যে সাম পিপল ইউ ক্যানট প্লিজ, আই ওয়াজ আ পিপল প্লিজার ফর দ্য লংগেস্ট পিরিয়ড অফ মাই টাইম। তো আমি একটা জিনিস বুঝে গেছি আফটার সোশ্যাল মিডিয়া অ্যান্ড আফটার মাই ব্রেক, যে ইউ ক্যানট প্লিজ এভরিওয়ান, কারণ কিছু লোক থাকবে, আমাদের ক্ষেত্রেও হয় যে কিছু লোক আছে যাদেরকে দেখলেই তোমার পছন্দ হয় না, মানে উইদাউট এনি রিজন ইউ ডোন্ট লাইক দেম। তো হয়তো আমরাও কারোর লাইফে ওই পার্সনটা যাদেরকে মানে যারা আমাকে দেখে পছন্দই করে না, তো দ্যাটস দেয়ার পার্সোনাল চয়েস। হতেই পারে যে 100 জনের মধ্যে 2 জন আমায় পছন্দ করছে না, দ্যাট ইজ ফাইন, আই এম ওকে উইথ দ্যাট, বাট যতক্ষণ বাকি জন আমায় ভালোবাসছে I have no issue. বাট যদি এটা বাড়তে থাকে, দেন আই হ্যাভ টু স্টেপ ব্যাক অ্যান্ড সি যে আমি কোথাও ভুল করছি কিনা। অ্যান্ড ইফ ইউ আর ওকে উইথ ইয়োর ওয়ার্ক অ্যান্ড তোমার মনে হচ্ছে না তুমি কারো সেন্টিমেন্ট হার্ট করছো না, কাউকে ডিরেক্টলি তোমার কারোর লাইফ এফেক্ট হচ্ছে না বাজেভাবে, তোমার আই থিঙ্ক দ্যাটস ফাইন, নেগেটিভিটি উইল বি দেয়ার। অ্যান্ড আমারও খুব খারাপ লাগে, আমিও খুব কান্নাকাটি করি, মানে খুব এরকম কমেন্টস দেখে মাঝে মাঝে ওটা খুব বেড়ে যায়। তো দ্যাট ইজ ফাইন, ওইটার পরে আই ডু নট লুক অ্যাট ইট। বাট দেন অলসো অনেকজন হয় কি কমেন্ট সেকশন দেখেই না, বিকজ ওই ভয়ে যে কি লিখছে, দ্যাট ইজ অলসো রং। কারণ কি আমাদের যে ভালোবাসে তারাও তো লিখছে, মানে দে অলসো ডিজার্ভ টু, মানে ওরা চাইবে যে ওরা যেটা লিখছে তুমি সেটা দেখো। সো ওইটা নিজে কন্ডিশনিং করতে একটু টাইম লাগবে, ফর ইউ অলসো আই উড সে যে একটু টাইম লাগবে ফর দ্য ট্রানজিশন, যে ওইগুলোকে এড়িয়ে গিয়ে ভালো কমেন্টসগুলোকে দেখা। বাট ওটা মাথায় রাখবে যে কিছু কিছু টাইম না ওগুলোই তোমাকে গ্রোথে হেল্প করবে। হ্যাঁ, মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এখন অবধি যে কটা পেয়েছি, মানে আমি 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 প্রত্যেকটা কমেন্ট দেখি, ইয়েস, প্রত্যেকটাতে ইটস আ গুড প্র্যাকটিস। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যখনই এসছে আমি ইভেন রিপ্লাইও করেছি, বা যদি থট প্রসেসে কোনো চেঞ্জ হয় যে না দিস ওয়াজ মাই মোটিভ, মেবি আমার ইন্টারপ্রিটেশন কোথাও একটা ভুল হয়েছে, অ্যান্ড যারা ভালো কমেন্ট করে সেটা তো আছেই, বাট স্ট্রেট আউট হেট যেটা ইউ ক্যানট ডু এনিথিং, তো সেটা আমি জাস্ট ডিলিট, মানে সেটাও অনেকে বলে যে না আমিও করেছি এরকম, বিকজ আই ডু নট ওয়ান্ট টু কনস্ট্যান্টলি সি ইট। তো হোয়াট এভার কিপস ইয়োর মাইন্ড সেন ডু দ্যাট। আর একটা জিনিস হচ্ছে ইটস ভেরি ইজি না, সোশ্যাল মিডিয়াতে তো তোমার সামনে এসে যে কথাগুলো বলতে পারবে না, সেটা ফোনের পিছনে বলা ইজ ভেরি ইজি। তো তারা ফেক অ্যাকাউন্ট, মানে তাদের কতটা টাইম, তারা একটা ফেক অ্যাকাউন্ট বানাচ্ছে, তারা তোমার প্রোফাইলে রেগুলার আসছে, পুরো ভিডিও দেখছে, অ্যান্ড দেন কি বলে একে হার্ট করা যায় সেটা ভাবছে। সো বি হ্যাপি অ্যাবাউট ইট দ্যাট ইউ আর সো ইম্পর্টেন্ট, তারা এতটা টাইম ইনভেস্ট করছে নিজের লাইফে, অ্যান্ড মেবি ইউ আর দ্যাট এন্টারটেনমেন্ট। ওদের মেন্টাল হেলথ এত খারাপ, ইউ আর দ্যাট এন্টারটেনমেন্ট যেখানে ওরা ল্যাশ আউট করছে। সো বললাম হ্যাঁ আমি কারোর লাইফ একটু বেটার করছি। when you started speaking প্রথম দিকেই একটা লাইন বললে যে আমি চাই সবাই যদি আমায় ভালোবাসে, সেটার আমার পার্সপেক্টিভ থেকে আমি তোমায় বলছি যে তোমার ওই অবজেক্টিভটা টিক মার্ক। কারণ আই হ্যাভ হোস্টেড লট অফ ক্রিয়েটার্স, ওখানে কিছু ইনফর্মাল কনভারসেশন শুধু হয়, মোস্টলি সবাই দে আইদার দে লাইক ইউ, দে লাভ ইউ, দে ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ, বা একটা হয় না যে একটা
হয়তো একটা মানুষকে চিনি না, বাট দেখে মনে হচ্ছে যে না মেয়েটা ভালো বা ছেলেটা ভালো। সো ইউজুয়ালি সেই ভাইবটাই তোমার ক্ষেত্রে অন্তত হয়েছে। অ্যান্ড যেহেতু তোমার সাথে আমি একটা মানে কাজ করেছিলাম, Yeah. সো আমি বলতে পারছিলাম যে না মানে মেবি তুমি এসছিলে বলে অনেকে এসছিল, মানে Oh my God. মানে That's a very big thing to say. কিন্তু। মানে না মানে সি আমি when I'm approaching someone, সে এখনের দিনে তো নাম্বারস, মানে বলতে খারাপ লাগে বাট নাম্বারসে চলে অনেক কিছু। সো I agree. সে যখন দেখছে যে এই এই এটা কে, এর কিছুই নেই, তখন যখন আমি বলছি না শি কেম, এ দেখো আচ্ছা তাহলে তাহলে তো একটা ওয়েটেজ একটা হয়, উইচ ইজ ওয়াই মানে নট বিকজ অফ দ্যাট, কারণ মানে আই ইউজুয়ালি ট্রাই অ্যান্ড হেল্প অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। সো যখন আমার সাথে যখন সেটা হচ্ছে, সো মানে আমার আই ফিল মানে প্রচণ্ড গ্রেটফুল সেখান থেকে। সো কামিং ব্যাক টু দ্যাট পয়েন্ট, যে ওই মানে পার্সপেক্টিভটা যে আমাকে পজিটিভলি দেখছে না নেগেটিভলি দেখছে, সেটা কয়েকজন ইন্টেনশনালি করার চেষ্টা করে একটা পজিটিভ এইটা, বা তোমার ক্ষেত্রে ইট ইজ অ্যাবসোলুটলি অর্গ্যানিক। মানে শ্যুটের আগে মায়ের সাথে তোমার দেখা হয়েছে হ্যাঁ। ফর দ্য ফার্স্ট টাইম, অ্যান্ড মার কিন্তু প্রথম এপিসোডের পর বা মেয়েটা খুব ভালো তো, অ্যান্ড আমি বলেওছিলাম যে ইউ হ্যাভ আ নিউ ফ্যান ইন মা। সো And auntie is so pretty. She's so beautiful. আমি শুধু তাকিয়েছিলাম আন্টির দিকে। এখন ডু ইউ ফিল মানে কারেন্ট সিনারিওতে নাম্বারস ডিকটেট করে সব কিছু? মানে খুব খারাপ লাগছে এটা বলতে, বাট আমি এটা এক্সপিরিয়েন্স করেছি যে নাম্বারস mean everything. So are we losing out on human touch, বা are we losing out on মানে যে আচ্ছা আমি এখানে একজনের সাথে আমি একটা প্রজেক্ট করব, সেটা আমার কি আপসাইড আমার কি লো সাইড সেটা না দেখে লোকে আচ্ছা ওর নাম্বার কত, এত নাম্বার তাহলে করব, ইরেসপেক্টিভ অফ কি এটা, বা আচ্ছা নাম্বার নেই আচ্ছা না তাহলে করবো না, সে হয়তো শুনলোই না প্রজেক্টটা কি। ডু ইউ ফিল নাও উই আর ভেরি নাম্বার ড্রিভেন? No, it depends. It depends on person to person. I personally, আমার যখন কাজ করতে হয় বা আমার কোনো প্রজেক্টে ইফ আই নিড সামবাডি, তো তখন আমাকে নানান ধরনের, আমি যখন বলি যে আই নিড অ্যান অ্যাক্টর বা আমার এরকম কাউকে দরকার বা তো আই হ্যাভ আ লট অফ পিপল যারা রিচ আউট করে আমায়, অ্যান্ড নাম্বারস আর দ্য লাস্ট থিং আই সি, কারণ আমার দরকার নেই। বাট ইফ ইউ টক অ্যাবাউট ব্র্যান্ডস, দে নিড নাম্বারস। নাও সেটাও দু রকমের হয়, জাস্ট নাম্বারস ওয়ন্ট ওয়ার্ক। নাম্বার স্ট্র্যাটেজিক্যালি আমরা যদি দেখতে যাই, অর্গ্যানিক নাম্বারস are very important, and you also have to give that the credit, কারণ কি সে নাম্বারসটা অর্গ্যানিক নাম্বারস করতে কতটা টাইম লেগেছে, and the due credit should be given, right? But কিছু অপরচুনিটি আছে যেখানে নাম্বারসের দরকার নেই দেখার, which is purely talent based, which is purely তুমি কতটা ক্রেডিট তোমার সেই হিসেবে, তখন নাম্বারস দেখা is very wrong. ইভেন আমি বলবো যে মুভিজ অ্যান্ড অলে যখন কাস্টিং হচ্ছে, তখন কোনো একটা জাস্ট ক্রিয়েটারকে নিয়ে নেওয়া হচ্ছে জাস্ট ফর দ্য সেক অফ প্রমোশন, দ্যাট ইজ রং ফর আদার অ্যাক্টার্স। যে ওই অপরচুনিটিটা সে হয়তো এতদিন থিয়েটার করছে, তার পাওয়ার কথা, সে জাস্ট নাম্বারের জন্য পেলো, দ্যাট ইজ রং। অ্যাগেন তাকে জাস্ট এর জন্য নেওয়া যে ওকে 1 মিনিটে ফ্রেমে রেখে আমি পুরো মুভি প্রমোট করবো, দ্যাট ইজ অলসো রং। তো ইট ডিপেন্ডস অন পার্সন টু পার্সন। অ্যান্ড আর একটা জিনিস হচ্ছে, আর্টের ভ্যালু না এখন অনেক কমে গেছে। আমি বলবো যে মানে ওই ফাস্ট পেস্ট হয়ে গেছে লোকের, মানে আমাদেরও যেই চাপটা পড়ে যে ইউ হ্যাভ টু পোস্ট এভরি ডে যাতে নাম্বার সাস্টেন করে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাইকে পেট চালাতে হবে নিজের, অ্যান্ড ব্র্যান্ডস ইজ দ্য ওয়ে উই আর্ন অলসো। তো এটাও বুঝতে হবে যে নাম্বার সাস্টেন করার জন্য উই হ্যাভ টু কনস্ট্যান্টলি ওয়ার্ক, কনস্ট্যান্টলি। মানে আমার এত প্রেশার হয়ে গেছিলো লাস্ট ফিউ ডেজ, মানে আমি শ্যুটে যাচ্ছি, আমি আমার নিজের শ্যুট করছি, আমি একটা মুভির শ্যুট করছিলাম, তার সাথে একটা শর্ট ফিল্ম করছি, অ্যান্ড আমার ব্র্যান্ডের কাজ। সো 4 things আই এম ডুইং, মানে টাইম ম্যানেজ করা, দেন নিজের জন্য একটু সময় বের করা, সেটা তো হচ্ছিলোই না। তো ওই প্রেশারটা যে আমি যদি না পোস্ট করি, আই এম নট দেয়ার, আমি যদি ইফ আই ডোন্ট শো আপ, ইট ওয়ন্ট বি দেয়ার। অ্যান্ড আমার পুরো, আমি কি বলবো, আমার পুরো আর্নিংটা ইজ ফ্রম সোশ্যাল মিডিয়া, ইট ইজ মাই রিয়েল জব। তো দ্যাট ইজ ওয়্যার ওই প্রেশারটাও চলে আসে। অ্যান্ড দেন নাম্বারস, when we work with brands, that is the most important thing যেটা ওরা দেখে, কারণ যখন তোমার নাম্বারস বাড়ছে, they will also increase your remuneration.
রাইট? তো ওইটা একটা তো আছেই, বাট যখন when you're আর্টিস্টিক্যালি কোলাবোরেটিং, তখন আই হ্যাভ সিন পিপল যে ওর কত ফলোয়ার্স বা ওর কত ওকে আমাকে এরকম বলেছে ওর এত কম ফলোয়ার্স, তো তুই ওকে না নিয়ে ওকে নিতে পারতি ফর দিস সিরিজ বা হোয়াট এভার ইট ইজ। আই ওয়াজ লাইক আমার এখানে রিকোয়ারমেন্ট নেই, মাই সোল মোটিভ ইজ কাজটা ভালো হোক, প্রমোশনটা আমি দেখে নিচ্ছি। সো এই জিনিসগুলো প্রচুর হয়েছে। বা তুই এই ফেলো ক্রিয়েটরটাকে দিয়ে কেন করালি না, ওয়াই আর ইউ টেকিং সামবডি এলস, বা ও তোর হাত ধরে উঠে যাবে, সো হোয়াট, যদি উঠেও যায়, ইফ সামওয়ান মানে কারো যদি লাইফ বেটার হয়ে যায় ফর মি, দেন হোয়াটস বেটার দেন দ্যাট। তো ওই নাম্বারের ব্যাপারটা ইজ ডেফিনেটলি দেয়ার, বাট অর্গ্যানিক করার জন্য মানে আগে ইভেন আমি যদি 3 বছর আগের কথা বলি, তখন তখন শুধু নাম্বারস দেখা হতো, বিকজ পিপল ইউ উড বাই ফলোয়ার, এখনও বাই ফলোয়ার্স, লাইকস, কমেন্টস, ইউ ক্যান বাই এভরিথিং রাইট নাও। তো এখন দেয়ার আর সার্টেন টুলস যেটা দিয়ে ব্র্যান্ডরা দেখতে পায় যে তুমি কিনেছো না ইটস অর্গ্যানিক। তো ওইটা অনেকটা ডিফারেন্স এনেছে। তার আগে আই ওয়াজ লাইক যে কী করে এত ফলোয়ার্স হচ্ছে, লোকে তো চিনছেও না, তাহলে হাউ ইজ দ্যাট পসিবল। কিন্তু ওই নাম্বারসের পেছনে দৌড়াতে গিয়ে একটা টক্সিসিটিও তৈরি হয়ে যায়, যে মানে লোকে না মানে এত ডিপ্রেশনে চলে যেতে দেখেছি আমি, যে আমার ফলোয়ার্স বাড়ছে না বলে। বাট অলসো আমার ইভেন আমিও হয়েছি, ফেস করেছি, আমার যখন আমি আই ওয়াজ স্টাক অ্যাট 70,000 ফলোয়ার্স ফর 1 year স্ট্রেট, নো আপ নো ডাউন নাথিং। তো ওই টাইমটা আই নো যে যখন কেউ আমায় বলে না যে আমার ফলোয়ার্স বাড়ছে না, অত শুনতে হয়তো চিপ লাগতে পারে যে ফলোয়ার্সের জন্য এত ভাবছে, বাট দ্য মেন্টাল মানে প্রেশার ইট ক্রিয়েটস, কারণ কি ইউ আর ওয়ার্কিং এভরি ডে, অ্যান্ড ফলোয়ার্স বাড়াটা ইজ এ সাইন অফ গ্রোথ, যেটা আমরা এখন দেখি যে ফলোয়ার্স বাড়ছে মানে কি আমরা লোকের কাছে বেশি পৌঁছাচ্ছি। তো যখন বাড়ছে না মানে ইউ আর স্টাক, ওই ফিলিংটা খুব বাজে। বাট দেন ওই টক্সিসিটি আমাদের লেট ইন করা উচিত না, বিকজ ইটস নট এভরিথিং। আমি বলবো যে হ্যাঁ, এখন যদি সোশ্যাল মিডিয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়, আই উইল নট গো অ্যান্ড এন্ড মাই লাইফ। ওই গ্যাপটাও থাকা উচিত যে মানুষকে এত ইম্পর্টেন্ট আমি করে দেবো না এই জিনিসটাকে, জাস্ট নাম্বারসকে, যে আমার লাইফ থেকে বেশি ইম্পর্টেন্ট হয়েছে, কারোর মেন্টাল হেলথ থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, কারোর রিলেশনশিপ থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ আ লাইন উই শুড মেক, কারণ কি ইন ফিউচার মাশিন, এআই অ্যান্ড কি বলবো, এভরি স্ট্র্যাটেজিক থিং ইজ কামিং টু বি অ্যান্ড ওভার পাওয়ার করছে হিউম্যানসদের। তো এখন যদি আমরা ওই বেসিক লাইনটা না ড্র করি যে এর বেশি আমি অ্যালাউ করবো না, দেন ইটস ভেরি প্রবলেম্যাটিক। মানে যদি আমি এটাকে একটা ইন্ডাস্ট্রি বলি, ডু ইউ ফিল যে এই কারণেই একটা কি বলবো, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমার মনে হয় আমি 9 মাস আগে আমার যা ভাবনা ছিল টুয়ার্ডস ক্রিয়েশন বা ক্রিয়েটার্স, 9 মাস পর আমার ভাবনাটা একটু বদলেছে। কারণ এতজনের সাথে কথা বলছি, এতগুলো জিনিস শুনছি, যে আমি যে বাপরে বাপ, এতটা তো আমি এক্সপেক্ট করিনি। মানে মানে ভার্চুয়ালের স্ট্রেংথটাই তো ওটা, যে কোনো লিমিট নেই। মানে সেখানে কেন আচ্ছা এর বাড়ছে ওর বাড়ছে, এটা দেখছি, মানে মানে ওর বাড়ছে সেটা তোমারও বাড়তে পারে, এটা ফিজিক্যাল কিছু হলে নয়, একটা মানে ভাবাও যেত, মানে ভার্চুয়ালে তো অ্যান্ড দেয়ার ইজ স্পেস ফর এভরিওয়ান হিয়ার। তো ওই একটা ওই ফলস কম্পিটিশন আনারও দরকার নেই, মানে খুব একটা আছে বলে আমি মনেও করি না, কারণ কি সবাই নিজের নিজের জনরা বানিয়ে নিয়েছে এতদিনে, অ্যান্ড নিউ ক্রিয়েটার্স আর কামিং ইন, দ্যাট ইজ আ গ্রেট থিং আই উড সে। কারণ কি এখন অনেকে ওটা একটা ক্যারিয়ার অপশন হিসেবে দেখছে, মা বাবারা দেখছে, অ্যাপ্রিসিয়েট করছে, আচ্ছা তুমি ক্রিয়েটার, ভেরি গুড এই জিনিসটা। ইভেন ফর ডিরেক্টার্স আই উড সে যে হ্যাঁ ক্রিয়েটার, আমাকে যে আমি যেটা শুনেছি যে হ্যাঁ তুই ক্রিয়েটার বাট তুই অ্যাক্টিং পারিস, মানে বাটটা চলে আসছে, যে মানে অ্যাজিউম করা হয় যে ওরা পারে না, দ্যাট ইজ দ্যাট। কিন্তু আমার মোটিভই ছিল যে আমি ক্রিয়েট করব টু গেট ইন টু ফিল্মস, কারণ কি আমি ডিরেক্টলি পেনিট্রেট করতে পারছি না, বিকজ আই হ্যাভ নট, মানে আমি ইন্ডাস্ট্রির পার্ট নই। তো সেটাও আমি মানে আমার একটা কনভারসেশন হয়েছিল উইথ ওয়ান প্রডিউসার, যে সে আমায় বলেছিল যে আমি তোকে নেবো এরকম আপফ্রন্ট আমি নেবো, কিন্তু জাস্ট টু প্রমোট মাই ফিল্ম, আপফ্রন্ট আমায় এরকমভাবে বলেছিল। তো আমি বললাম যে আমিও করবো, বাট রিল বানানোর জন্য আমি যাবো না, যদি অভিনয় করতে দাও, আমি যদি নিজের অভিনয়টা দর্শকদের দেখাতে পারি তবেই আমি করবো।
বাট মানে ইউ হ্যাভ টু টেক আ স্ট্যান্ড, অ্যান্ড আমার মনে হয় সোশ্যাল মিডিয়া আমাকে ওই পাওয়ারটা দিয়েছে, অ্যান্ড অডিয়েন্সেস হ্যাভ গিভেন মি দ্যাট পাওয়ার। কারণ কি আই হ্যাভ ওপেনলি টকড অ্যাবাউট মাই কাস্টিং কাউচ অফার্স। যখন আমি প্রথম আসি তখন যে অফারগুলো আমায় করা হয়, আই হ্যাভ ওপেনলি টকড অ্যাবাউট ইট অন মাই প্ল্যাটফর্ম, অ্যান্ড অল ওভার ইন্ডিয়া, কারণ ইংলিশে বানিয়েছিলাম, অল ওভার ইন্ডিয়া আমার রিচ আউট এসেছিলো যে আমিও এটা ফেস করেছি, বম্বেতে আমার সাথে এরকম হয়েছে, হোয়াট এভার এরকম। তো তারপরে ইভেন প্রচুর ডিরেক্টর্স অ্যান্ড প্রডিউসার্সরাও দেখেছে ওই ভিডিওটা, পার্টিকুলার ভিডিওটা। সো ওইটা একটা আছে যে তারপর থেকে বা আফটার মাই সোশ্যাল মিডিয়া মানে জার্নি আমি কোনোদিনও সেরকম অফার পাইনি, বা লোকেরা ভয় পায় এটা বলতে যে আমাকে যদি কিছু বলে দেয় আই উইল টক অ্যাবাউট ইট অ্যান্ড দে আর ডান। এমনি আমি বলবো যে খুব উইয়ার্ডলি কাজ হয় কিছু কিছু জায়গায় এখানে। তো মানে আই এম নট জাজিং এনিবডি, যার করার কনসেন্ট আছে হোয়াট এভার, ইটস দেয়ার চয়েস। বাট জাস্ট বিকজ ইউ হ্যাভ দ্যাট পাওয়ার অ্যান্ড তোমরা একটা মনোপলি বা এরকম একটা কিছু নিজের টিম বানিয়ে করছো, ইউ ক্যানট টেল সামবডি যে ও পারবে না। বা আমি একজনকে বলেছিলাম যে আই ওয়ান্ট টু প্রডিউস ফিল্মস ইন ফিউচার, কারণ কি আমার আইডিয়াই ছিল যে আই ওয়ান্ট টু গিভ অপরচুনিটি টু পিপল, যেটা আমি পাইনি। আমার যদি থাকে, আমার ফান্ড, যদি আমি ফান্ড অ্যারেঞ্জ করতে পারি অ্যান্ড আই হ্যাভ কন্ট্যাক্টস নাও, আমার নিজের প্রোডাকশন যদি আমি করতে পারি, আই উইল গিভ আদার পিপল অপরচুনিটি যারা ডিজার্ভিং, যাদেরকে এই কথাগুলো শুনতে হবে না, যাদেরকে এটা বলতে হবে না যে হ্যাঁ টাকা দাও, এই করো, সে হোয়াট এভার ইট ইজ। তো ওই এটা নিয়ে আমি বলেছিলাম যে হ্যাঁ আমিও প্রডিউস করতে চাই, মানে তোমার যদি কোনো ইয়ে থাকে টিপস আমায় দেবো। বলছে করিস না প্রডিউস, মানে দ্যাট ইজ, মানে ওটা প্রথম কথা ছিল আমাকে। অ্যান্ড আই ওয়াজ লাইক কেন? বলছে দেখ আমাদের 2-3 কোটি চলে গেলে আমাদের কোনো যায় আসবে না, কিন্তু তুই গোটা লাইফের সেভিংস জাস্ট একটা প্রজেক্টে দিয়ে দিবি, ধর টাকাই উঠলো না, এমনি বাংলা সিনেমা কেউ দেখে না, তো করে লাভ নেই। তো আমি বলেছিলাম যে যদি একটাও আমায় সিনেমা করতে হয় আমি করব, আমার একটাও যদি প্রডিউস করতে হয় আমি করব, অ্যান্ড সব ডিজার্ভিং লোকজনদের নিয়ে আমি কাজ করব। সে মানে সেরকম কিছুটা বললো না, বললো আমি ডিমোটিভেট করছি না, বাট জাস্ট বললাম একটা দিক দিয়ে ঠিক যে ইমেন্স টাকা না থাকলে ছবি বানানো যায় না, এটা একটা ইয়ে আছে কি লোকেদের মধ্যেও এটা আছে যে হ্যাঁ কোন কে কাস্ট আছে সেটা দেখেও তো অনেকে সিনেমা দেখতে চায়, আচ্ছা এ আছে তাহলে আমি যাব দেখতে। তো আমরা যদি ছবি বানাই আমাদের হয়তো সেই বাজেট থাকবে না যে একটা খুব ফেমাস কোনো সেলিব্রিটিকে নিয়ে এলাম, বাট আমরাই হয়তো করবো সবাই মিলে, বাট সেইটাও লোকের কাছে পৌঁছানো, বা হয়তো স্টোরি আমরা এত স্ট্রং করলাম যে লোকে এসে দেখছে। সো দ্যাট ইজ সামথিং আই হ্যাভ প্ল্যান, যে আমার লং রানে গিয়ে ওটা প্ল্যান আছে। বাট এই যে ছোটো ছোটো যেটা আমি শুরু করলাম যে মিনি সিরিজ করা, সেটা একটা গল্প ড্রিভেন, হয়তো খুব একটা মশলা বা সেরকম কিছু নেই, ইটস ভেরি সিম্পল স্টোরি, একটা ওল্ড স্কুল লাভ দেখানো হচ্ছে, দ্যাট ইজ অলসো আ ফর্ম অফ সিনেমা যেটা আমরা ভার্টিক্যালে দেখাচ্ছি। সো ওই জিনিসটাও শুরু করা, তো মানে ওই অপরচুনিটিটা কিন্তু সোশ্যাল মিডিয়া দিয়েছে, অ্যান্ড ইটস আপ টু ইউ হাউ ইউ ইউজ ইট অলসো। মানে অনেকে সোশ্যাল মিডিয়া ইউজ করে টু, যেটা আমরা আগে কথা বললাম, টু ট্রোল, অ্যান্ড সাম পিপল ইউজ ইট টু ক্রিয়েট অপরচুনিটিস, দ্যাটস আপ টু দেম। এবার এই সিরিয়াস ইস্যুসগুলো থেকে একটা অন্য চ্যাপ্টার, যেটার জন্যে আমি স্পেশালি এটা করেছিলাম, উইচ ইজ প্রীতিজেন। প্রীতি এখানে বসে আমি বলতে পারি না যে আমি প্রীতিজেন প্রমোট করার জন্য এটা করছি, মানে ওটা খুব বোকা হবে বলাটা, বাট এটা আমার দিক থেকে মাই আটমোস্ট সাপোর্ট যেটা আমি করতে পারি, উইচ ইজ অ্যাকচুয়ালি পারচেজিং, অ্যান্ড মানে অনেস্টলি নট বিকজ আচ্ছা তুমি করছো এটা কিনে নি, আই লাইক দিস, তারপরে আমি টেক্সট করলাম যে দুজনে না এটা প্রীতিজেনেরই এটা পড়ে একটা করি। তো তো বললো হ্যাঁ করাই যায়, করে তারপরে শিডিউলটা তো আমি জানি মানে এক্সট্রিমলি টাফ একটা টাইম, বাট সেটার মধ্যে একটা বিজনেস রান করা মানে মানে আইদার ইউর আ ম্যাড ম্যান, মানে I am. মানে এবার আমি প্রীতিজেনটা এটা রিলঞ্চ, বাট আমি এই রিলঞ্চের স্টোরিটায় তো অফকোর্স ঢুকবই, বাট আমি লঞ্চ থেকে শুরু করতে চাই, বিকজ তখন যেই আইডিয়া থেকে শুরু করা আর এখন যেই ভিশনে যাচ্ছে সেটায় কোনো চেঞ্জেস এসছে কি না, অ্যান্ড সেটায় কোনো থট প্রসেসে চেঞ্জ হয়েছে কি না। A lot.
আমি যখন শুরু করেছিলাম আমি দেখতে পাইনি কোনো ভিশন। রাইট নাও আফটার রিলঞ্চ আই নো দিস ব্র্যান্ড হ্যাজ সো মাচ পটেন্সিয়াল অ্যান্ড ইটস গানা গ্রো 100%। ইয়ে তো থাকবেই অবভিয়াসলি আপস অ্যান্ড ডাউনস, বাট আই নো ভিশনটা। তো আমি যখন শুরু করেছিলাম ইট ওয়াজ আ স্মল সেট আপ, ইট ওয়াজ ওয়ান মাস্টারজি। আমার একটা মেশিন ছিল, স্টিচিং মেশিন, কারণ কলেজের টাইম থেকে আমার খুব সেলাই করতে ভালো লাগতো। আমার বন্ধুরা আমায় দর্জি বলতো, কারণ আমি সারাদিন সেলাই করতাম, নিজের জামা বানাতাম, এই সেই। অ্যান্ড অনেকে জানে না, খুব ছোটোবেলা থেকে না আই ওয়াজ ভেরি কিন টুয়ার্ড মেকিং ড্রেসেস। তো আমি যখন ঘুমোতেও যেতাম ছোটোবেলায়, আমি স্বপ্নে ভাবতাম আমি এই অ্যাওয়ার্ড শোতে যাবো, আমি এরকম একটা জামা পরবো, কেমন জামা পরবো সেটা চোখ বন্ধ করে ভাবতাম ঘুমোতে যাওয়ার আগে। সো আই ওয়াজ ভেরি, ইভেন বারবি ডল, সেটার নিজে নিজে জামা বানানো, কাপড় এরম ঘুরি ঘুরি ড্রেপ করে, দ্যাট ওয়াজ অলওয়েজ দ্যার। বাট আমি কোনোদিন ওটাকে অ্যাকনলেজ করিনি। আমি পড়ার ছিল পড়েছি, ফ্যাশন মানে ভালো লেগেছে পড়েছি, অ্যান্ড ব্র্যান্ড খুলতে হবে বলে খুলেছি, মানে ওই ব্যাপারটা ছিল আমার মধ্যে। অ্যান্ড আই ওয়াজ মোর ইনটু কন্টেন্ট ক্রিয়েশন বিকজ দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট সেভড মি ফ্রম আ ভেরি ব্যাড টাইম। তো আমার ইমেন্স রেসপেক্ট ছিল, আই ওয়াজ ইনটু ইট, ইট ওয়াজ আ রুটিন। আমি ওটাতে, ওখান থেকে টাকা আসছিল, তো আমি ওর দিকে ইনক্লাইন্ড ছিলাম। আমি যখন ব্র্যান্ডটা খুলি তো আমি ভেবেছিলাম যে এত টাকা দিয়ে বাবা পড়িয়েছে, ওই টাকাটা যদি আমি ফেরত তুলতে পারি, বিকজ ওই কোর্সটা আমি করেছি, ওই মেন্টালিটিতে আমি, কারণ বাবা কেন এত টাকা দেবে আমার ক্যারিয়ারের পেছনে, তো আমি ওটা ভেবেছিলাম। সো আই স্টার্টেড ইট। তার আগে আমি একটা জব করেছিলাম ফর 6 days, ওটা একটা ডিজাইনার হাউস ছিল। তো জব আমার পোষায়নি, তো আমি সেটা ছেড়ে দিই। অ্যান্ড দেন আই ওয়াজ লাইক 100টা ডিজাইন আমি 7 দিনে যদি করতে পারি অ্যান্ড নান অফ দ্যাম আর গেটিং অ্যাপ্রুভড, আমি নিজের কিছু করবো। অ্যান্ড যেহেতু আই ওয়াজ ডুইং কন্টেন্ট ক্রিয়েশন, একটা ফান্ড আমার ছিল, তো আই স্টার্টেড ইট উইথ আ স্মল সেট আপ। আমার বাড়ির নিচেই আমি একটা রুম নিয়েছিলাম, একদম ছোট্ট রুম, ঠিক আছে, জাস্ট একটা মানুষ ঢুকতে পারবে, ওখানেই আমার প্রোডাকশন হতো। দ্য থিং দ্যাট আই ল্যাকড ওয়াজ আ প্রপার স্ট্রাকচার। আমি জাস্ট শুরু করে দিয়েছিলাম বিকজ আই ওয়ান্টেড টু স্টার্ট, বাট একটা বিজনেস ইজ নট আ গেম, মানে ইট ইজ আ গেম বাট না ছেলে খেলা নয়, রাইট? তো হ্যাঁ, তখন আমার ফলোয়ার্স ছিল, একটা রিচ ছিল, তো হ্যাঁ অডিয়েন্সের কাছে পৌঁছেছিলাম। তখন আমার 25,000 এরম 70,000 না 70,000 মতন ফলোয়ার ছিল তখন আমার ওই টাইমটায়। তো তখন লোকরা কিনতো টুকটাক, মানে ওই দুদিনে একজন অর্ডার করছে, বা 3 দিন, এক সপ্তাহে 4টে অর্ডার আসছে, তাও ইয়েতে মানে সিজনে, বা পুজোর টাইমে একটু বেশি অর্ডার এলো, এইরকম ছিল। যে যখন অর্ডার আসতো আমি মাস্টারজিকে দিয়ে করাতাম, অ্যান্ড দেন আমি নিজেই শিপ করতাম, নিজে পুরোটা দেখতাম, রাইট? তো ইট ওয়াজ ডিফিকাল্ট ফর মি, কারণ তারপরে আমি সিরিয়াল করেছি একটা ছোট্ট টাইমের জন্য, দেন আর একটা আমি মুভিতে চান্স পেয়েছিলাম যখন, তখন ওটার একটা শিডিউল ছিল। ইভেন আমার জন্য ডিফিকাল্ট হয়েছিল কন্টেন্ট ক্রিয়েশনটা আমি খুবই খুবই সিরিয়াসলি করছিলাম, লাইক এভরি ডে হ্যাড টু শ্যুট, বা বাইরে গিয়েও যদি শ্যুট করি, তো আমি ম্যানেজ করে উঠতে পারছিলাম না ওই টাইমে। বাট আমি ভাবছি এখন আমি বলতে ভাবছি এখন আমি কী করে করছি। ইট ইজ অলসো, আমরা না খুব অ্যাজ আ হিউম্যান আমাদের টেন্ডেন্সি আছে যে আমরা খুব ব্লেম গেম খেলি, ওটা আমাদের সাথেই হোক, বা আমরা খুব বাহানা মারতে ভালোবাসি। এটা হয়নি বিকজ এটা ছিল আমি যেটা এখন করছি, বাট অ্যাকচুয়ালি যদি সত্যি কথা ধরতে গেলে আমি, ইট ওয়াজ মাই ল্যাক অফ ইন্টারেস্ট তখন, ইট ইজ মাই ফল্ট, আই ক্যান ওন আপ টু ইট। তখন চলেনি কেন, সেটা আমার চলেছিল, আমি কেন বন্ধ করে দিয়েছিলাম, দ্যাট ইজ মাই ফল্ট। তারপরে একটা পয়েন্ট অফ টাইমের পরে আমি ওটা আমার ব্র্যান্ডটাকে অন্য একজনের হাতে ছেড়ে দিই, যে প্লিজ তুই একটু দেখবি প্রোডাকশনটা, আমি ডিজাইন করে দিচ্ছি যেটা, তুই একটু দেখে নে। আর যেহেতু মাস্টারজিকে রেখেছি, আমার রোজ একটা এক্সপেন্স যাচ্ছে, রাইট? আমার অর্ডার আসুক না আসুক, আই হ্যাভ টু গিভ হিম ওয়ার্ক। আর তারপরে একটা পয়েন্ট অফ টাইমে হয়ে গেছিলো, ঠিক আছে কিছু একটা বানাচ্ছে, কিছু একটা আছে, বিক্রি করে দেবো, এই করতে করতে নাও আই হ্যাভ প্রিভিয়াস অর্ডারে আমার 3 lakhs জাস্ট বানানো আছে আউটফিট, যেটা আমি পুরো বন্ধ করে দিয়ে নতুন আবার শুরু করেছি। তো আই হ্যাভ দ্যাট ইনভেস্টমেন্ট, যেটা আমার বাড়িতে পড়ে আছে। তো ওইখানে ইট ওয়াজ ভেরি কারণ কি আফটার মাই ব্রেকআপ আই হ্যাভ অলরেডি টকড অ্যাবাউট ইট ওপেনলি, যে আমি বন্ধ করে দিই বিকজ আমি মেন্টালি ঠিক ছিলাম না কিছু ঠিকভাবে করার মতন। তো আমি সেটা পজ নিই একটা, অ্যান্ড আমি আমার বাবা আমাকে একটাই কথা বলেছিল, যে তিতিন তুই যাই কর ব্র্যান্ডটা বন্ধ করিস না। তো আমি বন্ধ করে দিয়েছিলাম বলিনি, কারণ সব কিছু এক্সিস্ট করছিল। আই জাস্ট স্টপ টেকিং ইন অর্ডার্স। তো আমি আমার ম্যাক্সিমাম কাস্টমার্সরা আমায় পার্সোনালিও ফলো করে, দে নো যে আমার এরকম একটা সিচুয়েশন আছে, তো দে অলসো আন্ডারস্টুড। যা অর্ডার্স ছিল সেগুলো ফুলফিল করে আই জাস্ট টুক আ ব্রেক। তো ইভেন কন্টেন্ট ক্রিয়েশনেও আমি একটা ব্রেক নিয়েছিলাম, ওটা লোকে বুঝতে পারেনি বিকজ আই ওয়াজ পোস্টিং ইট, মানে অটোমেটিক শিডিউল করা ছিল।
তো ওই ব্রেকে আমি প্রচুর প্রচুর কোয়ারি পেয়েছি, কেন এই জামাটা পাবো না, এইটা করে দাও আমার, এই সেই অনেক কিছু, বাট আই ওয়াজ নট রেসপন্সিভ তখন। আর আমার জন্য ওটা পসিবল ছিল না। সব থেকে বড় যেটা ছিল সেটা হচ্ছে আমার একটা জায়গা নেওয়া ছিল। সো 1 বছরে আই চেঞ্জড 4 প্লেসেস আমার ওয়ার্কশপ হিসেবে। অ্যান্ড প্রিতিজেনে আমি প্রচুর ভুগেছি, মানে আমার প্রচুর বাধা আসে, আই ডোন্ট নো ওয়াই। ঠিক আছে, আমি প্রথমে নিচে আমার বাড়ির নিচে যখন সেট আপটা করলাম ফ্ল্যাটের নিচে, তখন ফ্ল্যাটের বিল্ডিংয়ের আপত্তি যে এখানে করতে পারবে না। এখন ওই রুমটা জাস্ট ঝুল হয়ে পড়ে আছে, কোনো ইউজ নেই, মানে অন্যদের উঠতে দেবো না, রাইট। তো ওইখান থেকে উঠে আমি আর একটা জায়গায় গেলাম, ওখানে ইঁদুরে আমার জামা কেটে দিচ্ছিল। ওখান থেকে উঠে আমি অন্য একটা জায়গায় নিয়ে গেলাম, সেইখানেও আমি একা অতটা চার্জ, মানে 2 BHK ছিল, আমি চার্জ বিয়ার করতে পারছিলাম না, বিকজ বিজনেস থেকে আমার অত টাকা আসছিল না যে আমি বিয়ার করব। ওখান থেকে চেঞ্জ করে আমি আর একটা জায়গায় গেলাম, সেখানে যে আমার মানে রেন্ট ছিল আর একজনের যার সাথে শেয়ার করা, সে ছেড়ে দিল ফট করে, হঠাৎ করে, না জানিয়ে। তো আমাকে আবার সব তুলে নিয়ে অন্য একটা জায়গায় যেতে হলো, একদিনে সেটা চেঞ্জ করতে হয় আমায়। তারপর যখন বন্ধ হয়ে গেল, আমি মানে 3-4 মাস শুধু টাকা দিয়ে গেছি, ওখানে পড়ে আছে জিনিসপত্র। অ্যান্ড আমার এইটুকু সাহস নেই যে আই হ্যাভ টু ফেস ইট, ইটস মাই ব্র্যান্ড, ইটস মাই বেবি, ওটা পড়ে আছে জাস্ট জিনিসপত্র, আমাকে গিয়ে ওটা দেখতে হবে, আমি ওটা ফেস করতে পারবো না। তো তারপরে অনেক দিন পড়ে আছে, 6 মাস হয়ে যাচ্ছে, 7 মাস হয়ে যাচ্ছে, আমি জাস্ট টাকা পাঠিয়ে যাচ্ছি। দুটো 2 BHK ছিল, একটা রুম আমার নেওয়া ছিল, পাঠিয়ে যাচ্ছি। মাস্টারজিও অনেক দিন আগে আমি ছাড়িয়ে দিয়েছিলাম যে তুমি এখন এসো না। তো তারপরে হঠাৎ করে আমার একজনের সাথে দেখা হয়, যে এখন আমার বিজনেস পার্টনার, তার সাথে আমার আলাপ হয়। অ্যান্ড তার সাথে আমার কথা হয়, বিজনেস আমাদের অ্যালাইনমেন্ট খুব ভালো ছিল, মানে কথাবার্তা আমি বলবো যে অ্যালাইনমেন্ট হিসেবে আমরা কি বলি, যে গোলস ম্যাচ করে কিনা, ইয়োর পার্সপেক্টিভ ম্যাচ করে কিনা, তোমার ভিশন কতটা কি, বা প্রম্পটনেস, এটা করব এখনই করব, এই জিনিসটা। তো তখন আমি বলি যে আমার প্রিতিজেন ব্র্যান্ডটা আছে, আমরা অ্যাকচুয়ালি কথা বলছিলাম মেকআপ ব্র্যান্ড খোলার একটা। তারপরে ও বললো যে তো প্রিতিজেনটার কী তো আমি বললাম যে আই ওয়ান্ট টু রিওপেন, বাট আমার সাহস হচ্ছে না, টু বি ভেরি অনেস্ট। অ্যান্ড আমি এটা খুব কম বলেছি যে আমার সাহস হচ্ছে না, কারণ আমি খুব সাহসী। ওই জিনিসটা আমি ভয় পাচ্ছিলাম যে ওই কী করে আমি করবো আবার, মানে একই জিনিস আমি চাইছি না আবার সেরম। তো হি ওয়াজ লাইক, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু স্টার্ট, এই একটা কথা বললো, একটা সিম্পল কথা, ডু ইউ রিয়েলি। তখন আমি নিজেকে জিজ্ঞেস করলাম, ডু আই রিয়েলি ওয়ান্ট টু স্টার্ট। অ্যান্ড ওই কথাটা না এত, ইটস সো এম্পাওয়ার্ড, মানে এত পাওয়ারফুল। তুমি যখন নিজেকে জিজ্ঞেস করবে, ইউ উইল ফাইন্ড আনসার যে সত্যি তুমি চাও। অ্যান্ড যদি তোমার না হয়, আমার যদি উত্তর আমার কনসিয়াস থেকে না আসতো, আমি করতাম না। অ্যান্ড আই ফেল্ট আই রিয়েলি ওয়ান্ট টু মেক ড্রেসেস, আই রিয়েলি ওয়ান্ট টু ডিজাইন, বাট আমার ড্রব্যাক হলো এটা, আমি এটা করতে পারছি না। বা আমার আমার সত্যিকারের ড্রব্যাক হচ্ছে, আমি খুব একটা ম্যানেজমেন্ট, যেটা ধরো ব্যাক এন্ডে ইনভেন্টরি ম্যানেজ করা, এগুলো আমি পারছি না একা করতে। তখন হি গেভ মি অফার যে লেটস ডু আ পার্টনারশিপ অ্যান্ড উই ক্যান ওয়ার্ক টুগেদার। কারণ তোমার যে ইয়েটা আছে, ইউএসপি বা তোমার যে পজিটিভ ইয়েটা আমার নেই, আই ক্যান নট ডিজাইন, আই ক্যান হ্যান্ডেল দ্য ব্যাক এন্ড, আর আমার হচ্ছে ফ্রন্ট এন্ড। সো দেন উই মেড আ ডিল যে ওকে উইল স্টার্ট। তো ওই ফার্স্ট যখন আমি গেলাম অ্যান্ড আই মানে আমাদের কি বলে ওই রুমে গেলাম, তখন আমার কি আমি দেখে পুরো ধুলো, গোটা রুমে শুধু ধুলো, সব সুতো জড়িয়ে গেছে, ঠিক আছে, মানে আমি দেখতে পাচ্ছিলাম না। জাস্ট আমি বললাম যে জাস্ট প্যাক কেউ একটা করে দিতে পারবে, আমি এটা করতে পারছি না। অ্যান্ড দ্য ওয়ার্স্ট পার্ট ইজ, ওই সব জিনিসগুলো আমার বাড়িতে নিয়ে আসা হয়, কারণ তখন আমাদের রুম নেওয়া হয়নি, বিকজ উই ডোন্ট নো যে প্রোডাকশন কোথা থেকে হবে। সেগুলো আমার রুমে নিয়ে আসা হয়, অ্যান্ড রোজ উঠে আমি জাস্ট ওটা দেখছি। তখন সামথিং চেঞ্জড। ওইটা যখন রোজ উঠে আমি দেখছি, সকালে উঠে দেখছি পুরো বাড়ি ভর্তি জিনিস, মেশিন রাখা, এটা রাখা, এখানে 3টে আয়রন পরে, তোমার স্ট্যান্ড পরে, পুরো বাড়ি গোডাউন হয়ে আছে। আই ওয়াজ লাইক, আই নিড টু ডু সামথিং অ্যাবাউট ইট। দেন আই স্টার্টেড ডিজাইনিং। অনেক কটা লেয়ার্স হয়ে গেছে, আমি জানি না ওয়্যার টু। আমি ফ্লোতে অনেকটা বলে ফেলেছি, আমি রিয়েলাইজ করলাম কোনটা কোয়েশ্চেন ছিল, আমি কোথায় চলে গেলাম। একদম পারফেক্ট। তো এই ফেজের পর ডিজাইন করা শুরু হচ্ছে, এটাই কি ওয়াইল্ড ফ্লাওয়ারের ডিজাইন? না, অ্যাকচুয়ালি আমি শুরু করেছিলাম অন্য একটা ইয়ে নিয়ে। মাই কনসেপ্ট ওয়াজ রুটেড করবো আমি, ফ্রম রুটস। আচ্ছা। কারণ আমার আইডিয়া ছিল তখন তো এটা নিয়ে, মানে অ্যাকচুয়ালি যখন আমরা শুরু করি না, দেন উই স্টার্টেড যে কীভাবে আমরা রিলঞ্চটা করবো, দ্যাট ওয়াজ অলসো ইম্পর্টেন্ট। তো সাইমultaneously দুটো জিনিস চলছে, একটা হচ্ছে আমার ডিজাইনিং, অ্যান্ড আমার পার্টনার যে সে ডিসাইড করছে যে কীভাবে এটাকে মার্কেট করা যায়, বিকজ রিলঞ্চ হ্যাজ টু বি আ ব্লাস্ট।
তো ওটাও বলেছিল একবার বন্ধ হয়েছে ঠিক আছে, বাট ইফ ইউ আর কামিং ব্যাক ইউ হ্যাভ টু মানে কাঁপিয়ে দিতে হবে ইন্টারনেট। তো তখন ওটাতে ও অনেকটা ফোকাস করেছিল। আই ওয়াজ লাইক ডিজাইন আমি 1 বছর পর করছি, ইট হ্যাজ টু বি সামথিং যেটা সবাই পড়তে পারবে, ইট হ্যাজ টু বি ইনক্লুসিভ, সবাই যাতে ফিল করতে পারে আই ক্যান ওয়্যার দিস, কোনো একটা না একটা পিস বিলংস টু দেম, এইটা যাতে থাকে। তো আমি রুটেড ভেবেছিলাম বিকজ অফ আই পার্সোনালি ফিল যে গ্রো করার জন্য ইউ হ্যাভ টু স্টে রুটেড, তো আমি রুটস নিয়ে কাজ করবো ভেবেছিলাম, বাট সামহাউ ইট ওয়াজ নট অ্যালাইনিং, আমি করতে পারছিলাম না। অ্যান্ড ইউ নো অ্যাবাউট ডিজাইন অর এটাও একটা আর্ট লাইক, তো ইন্সপিরেশন তোমার কাছে আসবে, ইউ ক্যান নট চেজ ইট। তো আমার কাছে ইন্সপিরেশন এসেছিল ওয়াইল্ডফ্লাওয়ার, কারণ লাস্ট ইয়ার আফটার মাই ব্রেকআপ যখন আমি বাবার সাথে দার্জিলিং গেছিলাম, তখন আমি একটা কবিতা লিখেছিলাম, আই অ্যাম আ ওয়াইল্ডফ্লাওয়ার, মাই নেচার ইজ টু ব্লুম, and under harsh conditions without water I will bloom because I am a wildflower and my nature is to bloom. তো এটার বেসিক কনসেপ্টই ছিল যে আমরা সবাই যারা মানে বড় স্বপ্ন দেখি, আমাদের তো এত হার্ডেলস থাকে, তাও আমরা চুজ করি গ্রো করার, বিকজ আমাদের নেচারই যে আমরা এগোবো, দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট। তো সেইটা নিয়ে আমি যখন এখন ফটফট ডিজাইনস আসছে, আমি একদিনে সব কটা মানে মোটামুটি ফাইনাল করে নিয়েছিলাম। রিসার্চ আমার 2 মাস ধরে চলছিল, কি ইন্সপিরেশন, কি কালার বোর্ড, ফোরকাস্ট কি, অ্যান্ড দেন কি সিলভেট হবে, এখন ট্রেন্ডসে কি আসছে, কি ম্যাটেরিয়াল উইল বি গুড, এগুলো 2 মাস ধরে চলছিল। অ্যান্ড দেন আই ডিজাইনড, অ্যান্ড তোমাকে আমি বললাম প্রিতিজেন নিয়ে আমি যা ভুগেছি, মানে ইভেন আমরা যখন করছি না, শিফট করছি ওই বাড়ি থেকে এই বাড়ি, মানে 3জন ভ্যানওয়ালা চলে গেল, নিয়ে যাব না আমরা বলে। তো মানে প্রত্যেকটা স্টেপে বাধা। এখনও আমি ওয়াইল আই স্পিক কিছু একটা হচ্ছে, আমি জানি ব্যাক এন্ডে কিছু একটা ঝামেলা হচ্ছে, সো প্রচণ্ড মেন্টাল স্ট্রেস দিয়ে আমি গেছি। অ্যান্ড আমি এটা সবাইকে, আমার ইন্টার্নসরা আছে তাদেরকেও বলি যে ভগবানের আমার পেশেন্স চেক করছে, যে আমি কতটা পারবো, আমাকে বাধা দিয়ে যাবে, আমি করে যাব, একবার তো বুঝে যাবে ভগবান যে হ্যাঁ এ করতে চাই, আর ছেড়ে দেবে আমাকে। তো ওইটাই মানে যখন আমি স্যাম্পলের জন্য দিই, লেট হয়ে যায়, স্যাম্পল করতে পারছে না কেউ, স্যাম্পল করলে ভুল করে দিচ্ছে কেউ, নিয়ে চলে যাচ্ছে কারোর, মানে যাকে দিচ্ছি তার হাত ভেঙে গেছে, এইসব হচ্ছে। স্যাম্পল হয়ে যাওয়ার পর যখন কাপড় আনতেছি, কাপড় নেই আর, ঠিক আছে, বাল্কে আনতে যাচ্ছি তখন মানে ইন্টার্নকে দিয়ে আনছি, কাপড় ভুল পাঠিয়ে দিয়েছে, সেটা শার্ট হয়ে গেছে, সেটা পুরো ওয়েস্ট গেল আমাদের, এই শার্টটারই একটা ভুল কাপড় চলে এসেছিলো, এই সব নিয়ে দিয়ে ফাইনালি মানে অনেক দিন সময় লেগে গেছে আমার টু মেক দিস কালেকশন হ্যাপেন। ইভেন শ্যুটের দিন একটা আউটফিট হয়নি, মানে একটা এমব্রয়ডারি একদিক হয়নি, কারণ যাকে আমরা দেওয়া হয়েছিল সে বলছে আমি আর করতে পারছি না। শ্যুটের দিন আমাদের ওইটার হয়নি, পরে আবার শ্যুট করা হয়েছে এটা করিয়ে। সো ইভেন মডেলসদের জন্য মডেলস সিলেকশন সব কিছু হয়ে গেছে, সেটা নিয়ে আমি পরে বলছি কীভাবে কী প্রসিডিওর, বাট একজন আসলো, মানে একজন বললো আমি করতে পারবো না, আমার দূরে হয়ে যাচ্ছে, মানে তার জামা কাপড় রেডি। সো প্রত্যেকটা স্টেপে মানে হোয়াট এভার ইউ ক্যান থিঙ্ক অফ, মানে আমি জানি যে হ্যাঁ এবার বাধা আসবে, প্রত্যেকটা স্টেপ। ইভেন আফটার গেটিং অর্ডার্স, শিপ করার সময় এটা ভুল পাঠিয়ে দিচ্ছে, ভুল ট্যাগ লাগিয়ে দিচ্ছে, মানে কিছুও হচ্ছে আমাদেরকে। আমি বসে বসে এরকম হয়েছে, আমি এমব্রয়ডারি করেছি কারণ কেউ নেই, আমরা কাউকে পাচ্ছি না যে টাইমে করে দিতে পারবে, আমি বসে বসে এমব্রয়ডারি করছি, ওইটা গেছে, আমি আয়রন করছি বসে বসে। অ্যান্ড এইদিকে আমার শ্যুটের মানে পরের দিন শ্যুট, আমাকে ডায়লগস মুখস্থ করতে হবে, আমি সে এমব্রয়ডারি করছি, সাইডে আমার স্ক্রিপ্ট খোলা, আমি স্ক্রিপ্ট দেখে দেখে মুখস্থ করছি আর এমব্রয়ডারি করছি, এই করেছি আমি, বা আয়রন করছি বসে বসে, এইসব মানে প্রচণ্ড বাধা পড়েছে আমার। ইউজুয়ালি বিজনেসের এটাই থাকে, মানে এই হার্ডেলসগুলোই হচ্ছে বিজনেসের চ্যালেঞ্জ, বা এখানে বিজনেস ভার্সেস আর জব এখানটাতেই আসে, মানে এই জিনিসটা। বাট এবার কামিং ব্যাক টু এখনের দিনেই এটা রিলঞ্চ হলো, লোকে অর্ডার দিচ্ছে, মানে বিজনেস আমার খুব প্রিয় একটা জিনিস, মানে আমি এই আমাদের নিজেদের ফ্যামিলি বিজনেস আছে, সেটাতে আমি মানে 18 বছর থেকে আমি সেটাতে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ট্রিটমেন্ট, সো সেটার সাথে আমি ইটস বিন 8-9 years নাও। সো বাট ক্লোদিং বিজনেস যেটা আমি যা দেখেছি শুনেছি, ইট ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দি মোস্ট ডিফিকাল্ট, কারণ একটা কনস্ট্যান্ট স্টক ইনভেন্টরি থাকতে হয়। আর অনলাইনের মেন ইস্যু হচ্ছে, তুমি একজন অর্ডার দিল, তুমি পাঠালে, করে সাইজ হলো না, সে রিটার্ন দিল, করে আবার এটা করলো, সো ইট ইজ ওয়ান অফ দি মোস্ট ডিফিকাল্ট বিজনেসেস। তো আজকের দিনে দাঁড়িয়ে এইটা ব্যাক এন্ড আমি জানি, বাট এটা কোথাও না কোথাও মানে তোমাকে আমি শিওর এফেক্ট করে, যে
কতগুলো কারেক্ট অর্ডার্স হচ্ছে, কতগুলো রিটার্ন আসছে, কতগুলো রিফান্ড আসছে, কেন রিফান্ড আসছে, প্রোডাক্ট কোয়ালিটি, কাস্টমার স্যাটিসফ্যাকশন, এই এই জিনিসগুলো একটা হচ্ছে শুরু করার আগের অ্যান্টিসিপেশন, আরেকটা হচ্ছে রিয়ালিটি। সো অ্যান্টিসিপেশন ভার্সেস রিয়ালিটি আজকের দিনে দাঁড়িয়ে কি? অনেকটা জিনিস না আমি ভাবিইনি, এত যে লেয়ার্স হয় অফ আ বিজনেস অনলাইনে একটু বেশি, বিকজ ওই যেটা তুমি বললে সাপোর্টের ব্যাপারটা থাকে। তো আমি আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম আমার কাজ ডিজাইন করা, আমি বিক্রি করবো, মানে ইটস সো সর্টেড। আফটার অ্যাকচুয়ালি আমি বলবো যে 14th লঞ্চ হয়, রিলঞ্চ হয়, আমি তখন একটা শ্যুট করছি, আমি তখন বউ সেজে, আমার যে আগে জাস্ট আমি পিকচার পোস্ট করছি, আমি বউ সেজে আমি যাব। অ্যান্ড তখন আমার যে বিজনেস পার্টনার ও আমার সাথে শুটে গেছে যে ওখানে রিলঞ্চ হবে বলে, অ্যান্ড হি হ্যাজ টু কনস্ট্যান্টলি ডু, ওখানে ওয়াইফাই নেই, ওখানে এসি নেই, ঠিক আছে, ও বাইরে বসে দিয়ে করছে। অ্যান্ড রিলঞ্চ বললো যে ইউ পোস্ট দ্য ভিডিও, অ্যান্ড আমার ভিডিও করা ছিল যেটা রিলঞ্চের মেন ভিডিও গেল। তো আমি ভেবেছিলাম তামঝাম করে আমি করবো না, আমি জাস্ট বসে আমার অডিয়েন্সদের বলবো আমি রিলঞ্চ করেছি, আমি কোনো তামঝাম করে রিলঞ্চ করবো না। তো আমি সেরকম ভিডিও করা ছিল। ভিডিও ওই যে আমি ভিডিওটা পোস্ট করলাম অ্যান্ড আমাদের ওয়েবসাইট লাইভ গেল, তারপর থেকে আমার লাইফ পাল্টে গেছে। তারপর থেকে আমার লাইফে আমি শুধু প্রীতিজেন নিয়ে কথা বলি, মানে আমি কাজ করছি, আমি আমার শ্যুট করছি, আমি ফটাফট তাড়াতাড়ি বাড়ি এসে হোয়াটস দ্য আপডেট, কী হচ্ছে, কী সমস্যা হচ্ছে, গিভ মি, কীভাবে আমি হেল্প করতে পারি। আমি আমি এরকম হয়েছে, আমি শ্যুটে গেছি, আমার নতুন মুভি আসছে আমার মন মানে না, আমার যতটা এক্সাইটেড হওয়া উচিত, আমি একটা বিগ বাজেট ফিল্মে কাজ করছি, একটা ভালো ক্যারেক্টার করছি, আই এম লাইক আমি ওখানে ট্যাব নিয়ে চলে গেছি নেক্সট কালেকশন আমার ডিজাইন করতে হবে বলে। তো এই আমার পুরো লাইফটা শিফট হয়ে গেছে। অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যালি আমি কিছুদিন আগে না চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম যে হোয়াট ইজ মাই, কি জানো, কুণ্ডলি দেখে প্রেডিক্ট এইসব এসব। তো তখন আমাকে বলেছিল চ্যাট জিপিটির প্রেডিকশন যে আমার লাইফ মে না জুন কি একটা দোষ আছে, ওটা কেটে যাবে, আমার লাইফ নাকি পাল্টে যাবে। তো আমি ওইটাকে কানেক্ট করছি যে ঠিক বলেছিল চ্যাট জিপিটি। অ্যান্ড আমার ঘুম নেই চোখে, আমি রাত আমি জেগে ভাবছি কি করবো, অ্যান্ড ওই পুরো প্ল্যানিংটা চলছে। এইবার আফটার রিলঞ্চ মানে ফার্স্ট ডেই আমাদের প্রায় 100টা অর্ডার চলে এসছে একদিনে। আমি যে 2 বছর আগে প্রিতিজেন করতো, 2 দিনে একটা অর্ডার আসতো, তার কাছে একদিনে প্রায় 100টা অর্ডার এসছে, 2 দিনে 100-র বেশি। আমি বুঝতে পারছি না কী করবো, বিকজ আমাদের কাছে কোনো স্টক নেই, আমরা শুধু স্যাম্পেলের ছবি দিয়ে করেছি যে অর্ডার আসবে, দেখবো, দেখি আসবে মনে হয়। আমি আন্ডার এস্টিমেট করেছিলাম অনেকটা, বাট আমার যে বিজনেস পার্টনার ও দেখে নিয়েছে ভিশন, ও বলছে, আমাকে বলেছিল ইনভেন্টারি ও কয়েকটা দিয়ে রেখেছিল, তাও বেঁচে গেছি সেটার জন্য। সো বলেছিল করিয়ে তো রাখি। তো দেন যখন প্রোডাক্ট আসে উই আর ফাইন্ডিং যে এটা ভুল সেটা ভুল, মানে সেটাকে আবার ব্যাক অ্যান্ড ফোর্থ হতে 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 তো 1 সপ্তাহ হয়ে গেছে। আর আমরা বুঝতেও পারিনি 1 সপ্তাহ হয়ে গেছে, এত কাজ। মানে ইটস সাপোর্ট যে লোকে রিচ আউট করছে যে তারা অর্ডার করতে পারছে না। একটা হচ্ছে শিপিং নিয়ে, যে আমি সিওডি করলাম, এক্সট্রা 80 রুপিস আছে, কেউ ওটা দেখছেই না, অনেকে ভুল অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, তাদেরকে পার্সোনালি কল করা। এবার 100 জন, আমরা দুজন মিলে উই ক্যানট ম্যানেজ, রাইট? তো উই হ্যাভ ইন্টার্নস, নাও উই আর লুকিং টু হায়ার মোর পিপল যাতে ওটা করা হয়। তো ওই ব্যাক অ্যান্ড ফোর্থটা তো থাকেই সবসময় সাপোর্টে। নাও ওয়েন দ্য অর্ডার্স আর হিয়ার, আমরা পাঠাচ্ছি, অনেকে সিওডি নিয়ে কী করছে, আমরা নেব না, মানে ডেলিভারি পার্সনকে মানা করে দিচ্ছে। তো আমাদের পুরো শিপিং চার্জটা গেল, প্লাস যেটা আমরা ধরে রেখেছিলাম ব্র্যান্ড মানে অর্ডারের যেটা, সেটা চলে গেল। সো আমাকে আমার বিজনেস পার্টনার বলে ইটস নর্মাল ফর মানে ই কমার্স ইয়ে, ফর মি ইটস হার্ট ব্রেকিং, কেন করলো আমার সাথে এটা, এরকম একটা। বাট দেন অলসো উই হ্যাভ সো মেনি অর্ডার্স টু ফুলফিল। যারা প্রথম দিন অর্ডার করেছিল এখনও 2 সপ্তাহ হয়ে গেছে, অনেকে পায়নি, বিকজ হ্যান্ডওয়ার্ক। তো মানে এটা পুরো কারিগরের ওপর। ইভেন এখন ঈদ আসছে, ঈদের জন্য 1 সপ্তাহ বন্ধ, এইটা তো আমি আমার কাস্টমার্সদেরকে জাস্টিফিকেশন দিতে পারি না যে জাস্ট ঈদের জন্য তোমাদের, মানে জাস্ট ঈদ বলবো না, ইটস এ ভেরি বিগ ফেস্টিভ্যাল, বাট ওই একটা ফেস্টিভ্যালের জন্য তোমাদের পুরো 1 সপ্তাহ ডিলে হয়ে যাচ্ছে, সেটা আমি অ্যান্সারেবল, কারণ আমার দোষ যে আমি কেন আগে থেকে ইনভেন্টরি করে রাখিনি। এগুলো আমি শিখছি, বাট এত প্রেশার আর একটা জিনিস হচ্ছে আই এম দ্য ফেস অফ ইট। তো সবাই জানে যে ও বিক্রি করছে, অ্যান্ড কিছু ভুল হলে আই উইল গো টু হার। ইভেন অনেকবার হয়েছে ফ্যাব্রিক নিয়ে, ফ্যাব্রিক এরকম এসছে যে আমার পুরো লটটা বাদ দিয়ে দিতে হলো, কারণ আমি চাই না লোকে এটা পড়ুক।
ইভেন ফর মাই বিজনেস পার্টনার অ্যাজ ওয়েল, ও অনেক কিছু বাদ দিয়ে দেয়, মানে ওগুলো আমাদের পুরো ওয়েস্ট, বুঝতে পারছো? স্যাম্পলিং চার্জ তো ডেফিনেটলি ওটা ছেড়ে দিচ্ছি, জাস্ট বিকজ কোয়ালিটি আমরা দেখবো। ইভেন আমাদের প্যাকেজিং কস্ট এত বেশি, আমরা মানে ফার্স্ট 50 কাস্টমার্সদের হ্যান্ড পেন্টেড ব্যাগস দিয়েছিলাম, সো ওই কস্ট প্লাস গিফটস দেওয়া, এগুলো সব আমরা আমাদের থেকে দিচ্ছি, যাতে অ্যাটলিস্ট কাস্টমার একটা এক্সপিরিয়েন্স পায়, আনবক্সিংটা একটা এক্সপিরিয়েন্স হয়, যাচ্ছে একটা লেটার আছে, একটা একটা ছোট গিফট আছে, এগুলো আমি ভাবিনি। কয়েকটা ব্র্যান্ডের স্ট্র্যাটেজিক কয়েকটা ডিসিশনস হয় যে উইল প্রাইস আওয়ারসেলভস ভেরি হাই, লিমিটেড লোকজন, কম অর্ডার্স, সেটা কয়েকজন একদম চিপ, যে না কোয়ান্টিটি ওভার কোয়ালিটি, উইল চার্ন আউট কোয়ান্টিটি। তোমারটা আই ফিল ইজ একদম ইকোনমিক্যালি প্রাইসড, যাতে মোটামুটি সবাই অ্যাফোর্ড করতে পারে, বাট দ্যাট অলসো brings in a huge problem of a lot of orders. আর বিজনেসের এইটাই, মানে একটা সাইকেল, যেই মুহূর্তে সাইকেলটা একবার ঘোরা শুরু হয়ে গেল অনেকটা স্মুথ হয়ে যায়, বা যতক্ষণ না ওই সাইকেলটা হচ্ছে থিংস গেট অ্যান্ড দ্য মেইন প্রবলেম ইজ, তোমার এটা আমি খুব পার্সোনালি, আমি একটা পার্সোনাল ইয়ে বলছি, এই বিজনেসে না তো কারিগর্স যারা, ইটস ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক উইথ দেম, বিকজ দে হ্যাভ আ সার্টেন ইয়ে, যে আমার সব থেকে খারাপ লেগেছিলো, আমি একদিন একটা কারিগরের সাথে কথা বলতে গেছিলাম ফর এমব্রয়ডারি, যে আমাদের এরকম অর্ডার এসছে প্লিজ। তো আমি একটা জিনিস বুঝতে পারলাম, ওয়েন মাই বিজনেস পার্টনার ইজ টকিং টু হিম, ও বুঝছে, ওয়েন আই এম টকিং টু হিম ও পাত্তা দিচ্ছে না, বিকজ আম আ ওমেন, অ্যান্ড দে আর ভেরি আপফ্রন্ট অ্যাবাউট ইট। একজন তো আমি ছিলাম না বিজনেস পার্টনার, আই ডোন্ট ডিল উইথ উইমেন, সে এইটা বলেছে আমার বিজনেস পার্টনারকে, অ্যান্ড হি টোল্ড হিম যে আমাদের ব্র্যান্ডের ফেসই ওই চালাচ্ছে, মানে ওর নামেই এটা, সো ইউ ক্যানট, মানে দিস ইজ সো প্রবলেম্যাটিক, কারণ এটা এত ভেতর, আজকের দিনে দাঁড়িয়েও এটা আমি শুনছি, আমার খুব উইয়ার্ড লাগে যে হোয়াট, আমি তোমাকে বিজনেস দিচ্ছি, হাউ ক্যান ইউ? তো ওই সমস্যাটা একটা হচ্ছে যে টু টক টু দেম, ইটস ভেরি ডিফিকাল্ট। ইভেন নিউ বিজনেসেসদের তারা ঢুকতে দেয় না, আমরা তোমার কাজ, মানে আমাদেরকে প্রায়োরিটি দিচ্ছে না, আমরা বলছি আমাদের এই টাইমটা করে দাও, প্রায়োরিটি দেবে না, কি নতুন বিজনেস চলবে না। তখন যখন আমরা ওদেরকে আমাদের ডেটা দেখাচ্ছি, আমাদের স্ট্যাটিস্টিক্স আছে, এই দুদিনে আমাদের এরকম অর্ডার, তার মানে ভাবো 1 মাসে আমরা তোমাকে কতটা অর্ডার দিতে পারবো, তখন বলছে আচ্ছা আমি করে দেবো। সো এই একটা বড় একটা মানে ব্যারিয়ার হয়ে দাঁড়াচ্ছে কারিগর্স ইনভলভ করলে। আর কিন্তু কারিগর্স ছাড়া তো উই ক্যানট ডু, তারা তো ভিত্তি, তাদের জন্য আমাদের ব্র্যান্ড, আমি বলবো ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এইটা করলে খুব সমস্যা, সো উই হ্যাভ টু ব্রেক দ্যাট চেন। আমি এখানে এসে বুঝলাম যে ও এখনও কতটা পিছিয়ে, ভেতর থেকে কতটা, মানে কতটা পিছিয়ে, মেয়েদের সাথে ডিল করবে না নাকি, মানে বুঝতেই পারছি না আমি কেন। প্লাস এটা আর একটা জিনিস হচ্ছে যে যখন তুমি ওর সাথে কথা বলছো না, দে উইল সে সামথিং, তারপরে তুমি যখন তার কাছে আবার ফিরে যাচ্ছ, তারা পাল্টি খেয়ে যাবে, না আমি 1 সপ্তাহ পর দেবো, আমি তখন কি করব, বা আমি এই রেটার করবো না। বাট মাই প্রবলেম ইজ হ্যান্ড ওয়ার্কে আমি যেই প্রাইসিংটা রেখেছি ইম্পসিবল। যত জনের সাথে আমি কথা বলেছি, ম্যানুফ্যাকচারার্স, প্রোডাকশন হাউসেস, তারা বলে হাউ ক্যান ইউ সেল দিস, মানে অ্যাট দিস কস্ট, এইটা এই কস্টই না, এটা হতেই পারে না, তুমি কি করে সাস্টেন করবে অ্যাজ আ ব্র্যান্ড। তারপর আমি বললাম যে এই প্রাইসিংয়ে আমার ফলোয়ার্সরা আমায় কথা শোনাচ্ছে যে দিদি আমি কিনতে পারছি না। এবার স্বাভাবিক ব্যাপার, স্টুডেন্টসদের অত বাজেট থাকে না, কিন্তু আই ওয়ান্টেড টু গিভ দেম সামথিং প্রিমিয়াম উইদিন দ্য রেঞ্জ। তো প্রিমিয়াম জিনিসটা আমি এর থেকে কমে আমার 100 টাকাও বাঁচবে না, তো আমি যতটা লিমিটেড প্রফিট, সেই প্রফিটের মধ্যে থেকেও আমি কিন্তু প্যাকেজিংয়ে ইনভেস্ট করে দিচ্ছি। ওই জিনিসটা করতে গিয়ে আমার মানে প্রাইসিং নিয়ে অনেকটাই ভুগছি, অ্যান্ড প্রোডাকশন হাউসের বেলা কী করে তুমি বিক্রি করছো, এটাই চলছে। এই ব্যাকওয়ার্ডনেসটা তো আছেই, যে স্পেশালি উইমেন অন্টারপ্রেনার্স, এইটা তো উইথ এমপ্লয়িজ, উইথ কারিগর্স, এটা একটা আছেই, সেটা আনফর্চুনেটলি স্যাডলি তোমাকে ডিল করতে হয়েছে, অ্যান্ড মানে ফিউচারেও হবে, মানে দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট পার্ট। আই হোপ যাতে না হয়, বাট উই হ্যাভ টু ব্রেক দ্য চেন, ইউ হ্যাভ টু আমরা যদি না করি এই জিনিসটা, অ্যাবসলিউটলি, অ্যান্ড এই চেনটা ইন দ্য ফার্স্ট প্লেস থাকারই উচিত ছিল না। তো এখানে মানে তোমার এই কনভারসেশনগুলো শুনে আমার একটাই জিনিস বলার, যে ওয়েলকাম টু অন্টারপ্রেনারশিপ, টু দ্য অন্টারপ্রেনারশিপ ওয়ার্ল্ড। মানে এখন আর তোমার শান্তিতে ঘুমের আর কিচ্ছু নেই, দ্যাট দোজ ডেজ আর গন। মানে একটা
আর্ট ফর্ম বানাচ্ছ, রিলিজ করছো, লোকেরা ভালোবেসেছে, একটা ফুল স্টপ, একটা কমার জায়গা থাকে। বিজনেসে সেটা নেই। নেই। তুমি ঘুরতে যাও, তুমি এক আমি মাসের ঘুরতে জন্য যেতেও পাচ্ছি না, সেটা তো সেটা তো ভাবতেই পারছি না কি করে যাবো এত কাজ। মানে ইভেন ইফ ইউ গো, যে যে এই 4 দিন আমি ঘুরতে যাব, আমি কিচ্ছু ভাববো না, যাবে এই এই জিনিসটা হয়নি, এটা ভুল গেছে, অ্যান্ড ওই মোমেন্টে। পুরো ট্রিপ গেল ওই টেনশনে। তো আমাদের লিমিটেড টাইম আছে, অফকোর্স আমি ওনাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, বাট আমি খুব বেশি কথা বলছি না, আজকে। কয়েকটা ইন্টারেস্টিং লেয়ার্স ছিল। স্পেশালি যেটা আমার খুব ভালো লেগেছিল ওয়াজ দ্য মডেল সিলেকশন। নট অনলি ইউর অ্যান অল ইনক্লুসিভ ব্র্যান্ড উইথ লটস অফ সাইজেস, যাতে সবাই পড়তে পারে, উইথ দ্য প্রাইস, মানে প্রিমিয়াম প্রোডাক্ট অ্যাট আ প্রাইস, তার সাথে ইউ অফ অল পিপল তুমি চাইলে অনেক ওয়েল নোন ফেসেসদেরকে নিয়ে মডেলস বানিয়ে তুমি এটাকে আরও অনেকভাবে করতে পারতে। সেখানে ইউ গেভ দ্যাট অপরচুনিটি টু ইয়োর ফলোয়ার্স, টু গুড পিপল, অ্যান্ড দ্য আইডিয়া যে তাদের ব্যাক স্টোরিটা ইনস্টাগ্রামে, যে যে ওদের স্টোরিটা, অ্যান্ড দ্য ওয়ে দে হ্যাভ বিন এম্পাওয়ার্ড উইথ জাস্ট ওয়ান স্টেপ। তোমার কাছে এটা জাস্ট মানে আমি বলছি না যে তুমি যে এখানে এসছিলে ফার্স্ট টাইমটা, ওটা মেবি তোমার কাছে লাগবে, আচ্ছা ঠিক আছে আমি গেছি, ভালো লেগেছে আমি গেছি, বাট অন্য লোকটার যে ওটা কতটা ইম্পর্টেন্ট বা কতটা লাইফ চেঞ্জিং, সেটা শুধু সেই জানবে। সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর বিং ইউ। অ্যান্ড এই মডেল সিলেকশনটার ব্যাপারে একটু বলো। আমার প্ল্যান ছিল না, এটা আইডিয়াটা ছিল অফ মাই বিজনেস পার্টনার, যেটা আমি বললাম মার্কেটিং নিয়ে হি ওয়াজ থিঙ্কিং। তো মার্কেটিংয়ের থ্রুই ও ভাবলো যে চলো ফলোয়ার্সদেরকে দিয়ে আমরা করাতে পারি। দেন আই ওয়াজ লাইক, শুধু মার্কেটিং কেন, ইটস সো গুড। মানে ইফ আই এম এবল টু গিভ অপরচুনিটি টু নিউ ফেসেস, বা যারা ডিজার্ভ করে, যেটা আমি পাইনি, যেটা আমার ভয়েড, যে আমাকে কেউ অপরচুনিটি সেভাবে দেয়নি টু, মানে ওরকম প্ল্যাটফর্মে, আর আমাকে নানান ধরনের জিনিস ফেস করতে হয়েছে। ইটস আ গ্রেট থিং, আর নাও আই হ্যাভ সামথিং যেখানে আমি লোকজনকে অপরচুনিটি দিতে পারবো। অ্যান্ড দেন হি কেম আপ উইথ দ্য আইডিয়া যে কন্টেস্ট করাও, যে পিপল ক্যান রিচ আউট টু ইউ অ্যান্ড আমরা সিলেক্ট করবো ওই বেসিসে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো কীভাবে কী। তো আমি একটা ভিডিও বানালাম, অ্যান্ড ইট ওয়াজ মাই রিলঞ্চ অ্যানাউন্সমেন্ট প্লাস দ্য মডেল সিলেকশন নিয়ে। তো আমার বেসিক আইডিয়া ছিল যে আমি মডেলস নেবো। তারপর আই থট যে হোয়াট ইফ আই ডু নট সেট এনি ক্রাইটেরিয়া, যে তুমি তোমার এজ কি, তোমার হাইট কি, তোমার সাইজ কি, হোয়াট কালার ইউ আর, নো ম্যাটার হোয়াট, জাস্ট রাইট আই এম ইন্টারেস্টেড ইফ ইউ আর ইন্টারেস্টেড। এইটুকু আমি বলেছি, অ্যান্ড দ্যাট ফ্রেজ ওটা অনেককে এম্পাওয়ার করেছে। আমি পরে শুনেছি লোকজনের কাছে, দেখা হয়ে আমার লোকজন বলছে দিদি তুমি ওইটুকু বলেছো, ওইটুকু কেউ বলে না। ওটাও আমার জন্য অনেক ছিল, যে হ্যাঁ আমার মনে হলো হ্যাঁ আমিও পারবো, ওই ফিলিংটাও আমার জন্য অনেক ছিল। তো ওটা যখন আমি শুনলাম, ওকে মানে লোকজন কতটা ভালোবাসে, মানে কাজটা চায় বা কাজ করতে চায়, বা দে ট্রাস্ট মি এনাফ যে তারা আমার সাথে কাজটা করতে চায়, সেইটা বুঝলাম। তারপরে 1 দিনে 2 দিনে 3 দিনে আমি দেখছি আসছে, জাস্ট আই এম ইন্টারেস্টেড। উইদিন আ উইক উই আর 20,000 আই এম ইন্টারেস্টেড। অ্যান্ড মানে যখন আমরা মডেল সিলেকশন করতে বসছি, যে এইবার আজকে আমরা করবো, আমাদের যে 60,000 কমেন্টস। আমি বলছি আব ক্যা করে, কাহা সে, মানে কী করে করবো এবার। তখন কোডিং করা হয়, যে কারা অ্যাকচুয়ালি, মানে আমার আইডিয়াই ছিল যাদের জন্য আমি প্রীতি, তারা হবে প্রীতিজেন। তো সে কোডিং করা হয় যে কারা সব থেকে বেশি এঙ্গেজ করে আমার পোস্টে, বা যারা কমেন্ট করে খুব, বা যারা আমার ব্র্যান্ড পেজকেও ফলো করে, এরকমভাবে কোডিং করে 300 জনকে বের করা হয়, কারণ ম্যানুয়ালি ইট ওয়াজ ইম্পসিবল 60,000 ইয়ে করা। তো 300 পিপল উই শর্ট লিস্টেড, তাদেরকে পাঠানো হয়, অ্যান্ড বলেছিলাম ইন্ট্রোডাকশন ভিডিও করো, যে তোমার স্টোরি কেন তুমি করতে চাও, অ্যান্ড উই ওয়ান্টেড টু সি যে মানুষ সত্যি চায় কি না, তাদের কি স্টোরি। এক জনের স্টোরি আমার মনে ছিল সবাইকে দিয়ে আমি করাই, 300 জন মডেল হয়ে যাক, আমার যদি বাজেট থাকতো আমি তাই করতাম। তো আমি সবার স্টোরি ছিল, আমি লাইক এবার আমি কী করে করবো, বাট ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু চুজ। কিন্তু আমি খুব, আমার যাদেরকে খুব জেনুইনলি আমার কল এসছে যে আই ওয়ান্ট দেম টু বি আ পার্ট, সেরকমভাবে আমি চুজ করেছি। আর এরকম আমি কনসিয়াসলি বলবো, এটা ঠিক ভুল আমি জানি না, কিন্তু আমরা ধরো শর্টলিস্ট করে নিয়েছি, আমরা ওদের প্রোফাইলে গেছি, আমাদের প্রোফাইলে গিয়ে যদি দেখি যে ও প্রফেশনাল মডেল, ও যদি ক্রিয়েটার উইথ লাইক আ লট অফ ফলোয়ার্স, আমরা বাদ দিয়ে দিচ্ছি।
আমাদের আইডিয়াটাই ছিল টু গিভ চান্স টু নিউ পিপল যারা পায়নি, যারা ডিজার্ভ করে, বা এরকম যারা করতো বন্ধ হয়ে গেছে তারা আবার করতে চায় এরকম। কারণ অনেক অনেক ইনফ্লুয়েন্সার্সরা রিচ আউট করেছিল, অনেক অ্যাক্টার্সরা আমাকে রিচ আউট করেছিল পার্সোনালি, আমি করতে চাই। বাট আমি তাদেরকে বললাম আমি যাদের চিনি না তাদেরকেই নেব, আর একটা জিনিস হচ্ছে আমি কোনো বায়াসনেস দেখাবো না, এটাই একটা জায়গায় আমি এটা প্লিজ মেনটেন করতে চাই। তখন আমি ওটা করি, অ্যান্ড দেন মানে আমরা 300 জনের মধ্যে থেকে সিলেক্ট করে নিই 11 জনকে, অ্যান্ড সেই 11 জন আই ক্যান প্রাউডলি সে দে ডিজার্ভ দ্যাট স্পেস। মানে একজন মা আছে, সিঙ্গল মম, দেখেছি, একজন ক্লাস 11-এর ছেলে আছে, একটা মেয়ে আছে যে আলিপুরদুয়ার থেকে এসছে করবে বলে, ওর হাজব্যান্ড ওকে খুব সাপোর্ট করে, একটা মেয়ে আছে যার খুব কপাল বড়, অ্যান্ড শি ওয়াজ লাইক আই ওয়াজ মানে ভেরি ইন্সপায়ার্ড ফ্রম ইউ। তো একজন খুব স্কিনি ডার্ক স্কিন টোন মেয়ে আছে হু ওয়াজ ভেরি কনসিয়াস অ্যাবাউট হার লুকস। তারা নিজেকে ওয়েবসাইটে দেখছে, অ্যান্ড ওয়েবসাইট ক্লিকস ফর 2 lakhs অ্যাবাভ। তো 2 লাখ জন তাদেরকে দেখেছে ওয়েবসাইটে এসে, সো তাদের একটা এক্সপোজার। অ্যান্ড ওরা বললো আমাদের জবে থেকে রিলঞ্চ হচ্ছে আমাদের লাইফ পাল্টে গেছে। ওরাও এই কথাটা বলেছে, কারণ কি এরম হয়েছে যে অফিসে যারা কথা বলতো না, অফিসে গেছে সবাই নাকি এসেছে কথা বলে, এই তোকে দেখলাম, এরকম নাকি হয়েছে, স্কুলে গেছে কথা বলছে। আর একটা জিনিস হচ্ছে, আমাদের যে প্রোডাকশন হাউসে স্যাম্পলিং করানো হয়েছে সে কল করেছে আফটার রিলঞ্চ, তারপরে বলছে মানে ও বলছে কাজ করাবে কি না। তো প্রথম দিন যখন আমি গেছি ও আমায় চিনতে পারেনি, হতেই পারে চেনে না, আমি বললাম যে ও জানে না হয়তো প্রিজন। বললো আমি অত সোশ্যাল মিডিয়া করি না, বাট ইউ আর দ্য টক অফ দ্য টাউন রাইট নাও। আর আমি হোয়াট, আমার ব্র্যান্ড রিয়েলি এরকম? তো বললো হ্যাঁ, আমরা আমাদের যেই ব্র্যান্ডগুলোই আসে তারা কথা বলে তোমাদের ব্যাপারে, যে দেখলে ওর লঞ্চ হয়েছে এরম ডিজাইন এই সেই। তো ইট ওয়াজ আ ভেরি হ্যাপি মোমেন্ট ফর মি যে আমি তো ঠিক আছে আমার ব্র্যান্ডকে লোকে চিনছে, দ্যাট ইজ আ ভেরি গুড থিং, আই এম ভেরি হ্যাপি। আমার সাথে সাথে ওই 11 জন সুযোগ পেল যাদের কেউ লোকে চিনছে, বা যারা হয়তো পোর্টফোলিওতে অ্যাড করে দেখাতে পারবে আমরা একটা ব্র্যান্ডের জন্য করেছি যেটা ওদের ওয়েবসাইটে আছে। তো ওইটা দেখি আমি ওটাই বলি যে তোমরা যদি কাজ পাও এটার জন্য প্লিজ আমায় জানিও, মানে আমি খুব খুশি হব যে আমার জন্য তোমরা অন্য কাছেও পেয়েছো। আর ওরা বলে দিদি তোমার যখন দরকার পড়বে তুমি আমাদের বলো, আমরা আরও কাজ করতে চাই। অ্যান্ড নেক্সট মডেল সিলেকশনে বলছে আমাদের আবার নাও তুমি এই জিনিসটা আবার নেক্সট আমরা শুরু করে দিয়েছি। তো আমরা ভেবেছি যে এইটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, প্রত্যেক কালেকশনের সাথে আমরা যদি 10 জনকেও সুযোগ দিতে পারি একটা টু শো দেম, বা শুধু তো আমরা ফটোশ্যুট করি না, আমরা একটা ওয়ার্কশপও করিয়েছিলাম যে কী করে করতে হয়, হাউ টু স্টাইল, হাউ টু পোজ, কীভাবে কী। তো ওটা একটা শেখার জায়গা ওদের তৈরি হলো। তো আমরা বলেছি তোমরা এখন সিনিয়র, পরের ব্যাচটা আসবে, ইউ হ্যাভ টু টিচ দেম। তো এটা একটা কমিউনিটি বিল্ড করছি আমরা আস্তে আস্তে, উইচ ইজ আ গ্রেট থিং। কারণ প্রিতিজেনকে ওরা নিজের মতন করে ভালোবাসছে, এটা ওদের ব্র্যান্ড ওরা ভেবে নিয়েছে। একটা ব্র্যান্ডের পরিচয় হয় ওই একটা পয়েন্ট থেকে, যে যখন তুমি শুরু করছো সেটা কেউ দেখবে না, তুমি যখন সাকসেসফুল হয়ে যাচ্ছ তারপর তুমি নিজেকে কীরকমভাবে কন্ডাক্ট করছো, দ্যাট উইল ডিফাইন ইউ। অ্যান্ড তুমি এমনি এমনি সাকসেসফুল নও, মানে there is a lot of roots and wildflowers যেটার জন্যে you are what you are. You will be generating a lot of jobs, you will be creating a lot of opportunities That for is a the lot goal. of people. হ্যাঁ। Eventually গোলটাই সেটা, মানে নিজে পৃথিবীতে এলাম, নিজের জন্য করলাম, মরে গেলাম, সেটা তো কোনো মানে কি হলোটা কি, তাহলে কিছুই তো হলো না। না, আর একটা জিনিস হচ্ছে আমরা শুধু বলি কলকাতাতে জব নেই, কলকাতাতে কিছু হচ্ছে না, বাট তোমরাও যদি চলে যাও, অ্যান্ড মানে চলে যাওয়াটাও ইজ ফাইন, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু চেঞ্জ সামথিং মেবি ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম ইয়োর সেলফ। তো আমি চাই যে ওই চেঞ্জটা একটু হলেও আমি আনি, কলকাতা হোক বা যাই হোক, আমি যেখানেই যাই যেখানেই থাকি, আই ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান ইম্প্যাক্ট। সেটা আমার যেটুকু পাওয়ার আছে সেটুকু দিয়ে। মানে এই শুধু ইনস্টাগ্রামে বলতে গেলে 7 লাখ আর এখানে 10,000, তো ওই 10,000 ইনস্টাগ্রাম লোক নেই বলছি। কেউ যদি প্রীতিজেনের এখন অবধি ওয়েবসাইটে যাননি, প্লিজ প্লিজ একবার, নো প্রোমো, এটা কোনো কিচ্ছু নেই, মানে ইট ইজ জাস্ট মানে কয়েকটা হয়ে কয়েকজন লোকেদের সাথে কানেক্ট করে, কয়েকজন স্টোরিজদের সাথে কানেক্ট করে। অ্যান্ড দিস ইজ মানে Preetizen is not about you anymore, মানে that is the best thing, মানে Preetizen is about Preetizens, মানে it is এখন আর প্রীতি কে দূর, একটা Preetizen তো আমার, এরকম একটা জিনিস। অ্যান্ড দ্যাট ইজ সো বিউটিফুল। দিস ইজ গোয়িং টু বি হিউজ, মানে এটা আই ক্যান সেন্স ইট অলরেডি। তুমি যেরমভাবে কন্ডাক্ট করছো অ্যান্ড দ্য ওয়ে ইউ আর থিঙ্কিং অ্যাবাউট থিংস ফর দ্য ফিউচার, ইট ইজ গোয়িং টু বি
very challenging for a lot of other brands. So for Preetizen, there is nothing but love. থ্যাংক ইউ, তুমি পার্সোনালি অনেক সাপোর্ট করেছো আমি বলবো। আমরা কিছুই মানে করিনি। আমার জন্য ওই একটা অর্ডারই মিনস এ লট। কারণ আর একটা জিনিস হচ্ছে আমি বুঝতে পারিনি যে লোকে এরম সাপোর্ট করবে, মানে স্পেশালি যাদের সাথে আমি একবারই কাজ করেছি। তোমার সাথে আমি একবারই কাজ করেছি, এরকম আমার আরও কয়েকজন আছে যাদের সাথে আমার একবার দেখা হয়েছে, তারাও আমার ব্র্যান্ড থেকে কিনেছে, কিছু একটা তাদের ইয়ে হয়েছে, এবার পছন্দ হয়েছে বলে হয়তো কিনেছে, বাট দেন ওইটা আমার কাছে এই সাপোর্টটা আই ক্যানট টেল ইউ, কারণ এটা আমি রিলঞ্চ করছি অ্যান্ড আমার এত টাকার জিনিস পড়ে আছে বাড়িতে, আমি ফ্রেশ ফান্ড দিয়ে ওটা আবার স্টার্ট করেছি। সো তোমার এইটুকু কন্ট্রিবিউশন মিনস আ লট টু মি, অ্যান্ড এই ব্র্যান্ডটাকে সাস্টেন করার জন্য ইট উইল বি ভেরি ইম্পর্ট্যান্ট। সো ভেরি ভেরি থ্যাংক ইউ টু ইউ অ্যান্ড ঐশী বোথ। প্রীতিসেন যেমন আপগ্রেড হয়েছে, এই পডকাস্টটাও একটু আপগ্রেড হয়েছে। তো দ্য পিকচার জোন বলে একটা সেগমেন্ট শুরু করেছি। তো এখানে যেই গেস্ট আসেন তো তাদেরকেই না জানিয়ে না দেখিয়ে আমি কয়েকটা ছবি সিলেক্ট করি নিজের মতো করে, যার সাথে আমার মনে হয় যে একটা স্টোরি বা কিছু একটা অ্যাটাচড হতে পারে। তো সেটাই 1 by 1 ফ্ল্যাশ করানো হবে। এনিথিং রিলেটেড টু দ্যাট পার্টিকুলার পিকচার না হলেও টু দ্যাট ফেজ বা টু দ্যাট পার্সন তোমার যদি বলার থাকে প্লিজ বলতে পারো। সো ফার্স্ট ছবিটা ফার্স্ট ছবিটাই প্রীতিজেন, এটা আমাদের রিলঞ্চের ওয়াইল্ড ফ্লাওয়ার কালেকশনের শ্যুট। এই ছবিটার আগে যে কতখানি কেওয়াস চলছিল, এই তুই এখানে দাঁড়া, এই করে এই চুল ঠিক আছে, অ্যান্ড স্মাইল অ্যান্ড ক্লিক। তো এই যতজনকে তোমরা দেখছো দে ওয়ার সুপার নার্ভাস অল টুগেদার। প্রীতিদি আমি কী করে পোস্ট দেবো, ভয় পেয়ে যাচ্ছে ক্যামেরার সামনে, অনেকে প্রথমবার ফটোশ্যুট করছে, এত মেকআপ, এত অ্যাটেনশন, গান চালানো হচ্ছে না, কী করবো, এখানে ইন্টারভিউ হচ্ছে, মানে সেদিন প্রচণ্ড কেওয়াস চলছে। সেখানে দাঁড়িয়ে এই পয়েন্টে জানি, এটা হচ্ছে একদম লাস্টে আমরা তোলা, ততক্ষণে সবার কনফিডেন্স জাস্ট দেখো, মানে ফার্স্ট ছবিগুলো যদি তোমাদের দেখাই আর এই ছবিটা দেখাই, মানে এভরিবডি ওয়াজ লাইক আই এম ওনিং দ্য স্টেজ নাও। তো সবার মধ্যে ওইটা আমি দেখতে পেয়েছিলাম যে হ্যাঁ, নাও দে আর ভেরি কমফোর্টেবল ক্যামেরার সামনে, অ্যান্ড কিছু হলেও দে আর টেকিং ব্যাক হোম। তো এটা খুব মেমোরেবল একটা পিকচার, আমার ফার্স্ট রিলঞ্চের কালেকশন উইথ ফ্রেশ ফেসেস। আরে 500K সেলিব্রেশন, ইয়েস, এটা সেলিব্রেশনের দিন। আর আমার জন্য না ওই ফিলিংটা আমি বলে বোঝাতে পারবো না। সেই দিন আমি ভাবছিলাম আমি যে এতজনকে ডাকলাম কেউ আসবে না, আমার ফিলিংটা ছিল ওটা। তারপরে দেখছি সবাই এসেছে, আমি খুব হ্যাপি ছিলাম যে, কারণ আমার ছোটোবেলা থেকে বার্থডে সেরমভাবে সেলিব্রেট করা হয়নি, মানে করার বাড়িতে যেমন মা রান্না করে এরকম, আমার ফ্রেন্ডস গ্রুপও ছোটো ছিল। তো সেখানে থেকে এই প্রথম আমার কোনো পার্টি যেটা আমি থ্রো করছি, সেখানে এত লোক, ইট ওয়াজ এ হিউজ ডিল। অ্যান্ড আমি অ্যাজ এ পার্সন না, আমি তুমি যদি আমার পার্টিতে এসছো, ইউ নিড টু বি কমফোর্টেবল। তুমি বসেছো, তুমি জল খাবে, আমি সবাইকে গিয়ে এই করছি, বলছে তুই কী কর, মানে সবাই বলছে তুই, আমাকে আবার এইটাও শুনতে তোর বহরমপুর বেরিয়ে আসছে। অ্যান্ড আমি লাইক বসো, খাবার আনবে, আমি দিচ্ছি, তবে খাও, তবে বোর হচ্ছে না তো আমি বসছি। এই আমি চারদিকে ছুটে ছুটে এই করে বেড়াচ্ছি। তখন এই কেকটা কাটা হলো, লাস্টে সবাই এসেছিলো, ইট ওয়াজ ভেরি মেমোরেবল। অ্যান্ড হ্যাঁ, অনেকে বলেছিল 500K তো সবার, অনেক ক্রিয়েটার্সদেরই হয়েছে, এরকম বড়োভাবে সেলিব্রেট করার কি আছে। ইট ওয়াজ আ ভেরি বিগ মাইলস্টোন ফর মি, কারণ আমি জানি 6টা বছর আমার কনস্ট্যান্ট লেগেছে, 6-7 বছর হতে চললো, টু কনস্ট্যান্ট এভরি ডে to reach there. So it's very very special to me. এটা 500K এটা 1 mil খুব জলদি, মানে উইদিন আ ফিউ মান্থস। বাট আমি জানি না ওই ফিলিংটা, ইটস নট অ্যাটাচড টু দ্য নাম্বার একদম। ইটস কি বলবো, যে আমি 100Kও ভাবতাম 100K আমার কোনোদিনও হবে না, প্লিজ বলিস না এসব। সেখানে আমি 500K সেলিব্রেট করছি উইথ অল দ্য গ্রেট ক্রিয়েটার্স এখানে। তো ইট ওয়াজ আ ভেরি মেমোরেবল ডে। ঠিক আছে, 1 মিলিয়নে থাকবো আমি। ইয়েস, ডেফিনেটলি। নিজে ইনভাইট নিয়ে ঢুকে যাও, জোরজার করে মানে নেক্সট দেখি, কিছু করার নেই, ছবি নেই, সব রিল থেকে আমি স্ক্রিনশট তুলে এই মোমেন্টটা নিয়ে আমি বলবো জাস্ট, ঠিক আছে, আমি ভীষণ সাহসী, আমি খুব ভালোবাসি, আমি সব অ্যাডভেঞ্চার স্পোর্টস করবো, আমার হ্যাবে শক্তি এইসব আমি ভাবছি, হ্যাঁ আমি করে নেবো, চলে গেছি। এবার না ঠিক চলে গেছি যখন, এই ওপরে না এরকম একটা প্যাসেজ আছে যেখানে ইউ হ্যাভ টু ওয়েট
যে জাম্প করে দিলে তারপরে তুমি জাম্প করবে। ওখানে আমি উঠে 83 মিটার্স মনে হয়েছিল, আমি গিয়ে বসে আছি। অ্যান্ড দেন আমার সাথে ওরা কথা বলছে, আমি বলছি হ্যাঁ আমি তো স্কাই ডাইভও করেছি, ইটস ভেরি আমার ভাল লাগে হাইটে সেই সব খুব বলছি পড়াচ্ছে, আমি হ্যাঁ আই এম ভেরি এক্সাইটেড এই করে। ওইখানে এই টিপটায় যখন গেছি আর আমাকে বলেছিল নিচে তাকাবে না, ফার্স্ট থিং আই ডিড ওয়াজ নিচে তাকিয়েছি। যতই বলে নাও ভাই, ওই মোমেন্টে when you have to jump and they won't push you, তোমাকেই লাফাতে হবে। মানে ও জাস্ট কাউন্ট করবে, এরকম ধরে আছে 1 2 3 and you have to jump, দুবার কাউন্ট করবে, তুমি যদি না পারো তোমায় পাঠিয়ে দেবে আবার। সো দ্যাট ইজ দ্য প্রেশার যে জাম্প করতে হবে আর নিজেকে জাম্প করতে হবে। ইটস ভেরি ভেরি সিম্বলিক টু লাইফ অ্যাজ ওয়েল। ঠিক আছে, তুমি যখন কিছু বড় করতে যাও তোমার ওই খুব খুব ভয় লাগবে। ওয়ান্স ইউ জাম্প, মানে যখন আমি জাম্প করে নিলাম, ইট ওয়াজ, আমি বলে বোঝাতে পারবো না দ্য ফিলিং, যে হঠাৎ করে আমার সব ওয়েট নিয়ে নিল কেউ, মানে আই ওয়াজ ফিলিং ফ্রি। ওই 7 সেকেন্ডস আমার লাইফের ছিল সব থেকে হালকা মানে ওই গ্র্যাভিটি ডিফিট করার মতন, যে আই এম নট ফিলিং মাই মানে অ্যান্ড আই এম লাইক ফ্লাইং। যেটা আমার ইয়েতে হয়েছিল তোমার স্কাই ডাইভিংয়ে, একজন থাকে তোমার সাথে, রাইট? সো ইউ লাইক আমি তো মরবো না, এখানে ইউ আর অ্যালোন। তো একা করার যে থ্রিলটা, ইট ওয়াজ ভেরি মাচ, মানে এটা এত ছোট হাইটে আমি করেছিলাম। স্কাই ডাইভিং ওয়াজ ভেরি, মানে অনেকটা উঁচু থেকে প্লেন থেকে ঝাঁপ দেওয়া। স্টিল আই ওয়াজ এ থ্রিলিং ওয়াইজ আমার খুব খুব ভয় লেগেছিলো এটাই। বাট আফটার জাম্পিং আই ওয়াজ লাইক, মানে আমি কি করে দিলাম এটা। আমি নিজেকে আবার আমার কথায় কথায় কাঁদতে লেগেছে। আমি লাইক ওয়াও, আই লাভ দিস ফিলিং, আই এম অ্যালাইভ। আমার ওখানে গিয়ে লাফিয়ে আবার বলেছি আই লাভ মাই লাইফ অ্যান্ড আই লাভ দিস অ্যাবাউট মি, দ্যাট আমি যেরমই লাইফ লিড করি না কেন, obviously আমি এখন খুব খুশি আছি, আই এম ডুইং হোয়াট আই লাভ মাই লাইফ, অ্যান্ড দ্যাট ইজ দ্য ট্রুথ অ্যান্ড ইটস মাই কনসিয়াস ডিসিশন টু লাভ মাই লাইফ। তো ওটা আমি সব জায়গায় চেঁচি বলি। এইটা তো আমি কোনোদিন করতে পারবো না, জন্য আমি এইটা আমাকে কিরণদা এসে বলেছিল তুই করলি, আমি তো পারবোই না। নেক্সটটা দেখি। Okay, this is it was very difficult for me to shoot, কারণ এই গানটা আমার প্রিভিয়াস রিলেশনশিপে খুব অ্যাটাচড একটা সং ছিল। ইট ওয়াজ লাইক আমি ঘুমোতে পারতাম না, আমাকে গেয়ে শোনাতো রোজ রাতে এই গানটা, তখন আমি ঘুমোতাম। অ্যান্ড আই এম আ ভেরি ইন্ডিপেন্ডেন্ট পারসন, বাট ডিপেন্ডেন্ট আমি ইমোশনালি। মানে সেটা প্রথমবার আমি বলছি, আই এম ভেরি অ্যাশেমড, বাট দ্যাট ইজ দ্যাট আমার কিছু কিছু জায়গায় আমি একটু হয়ে পড়ি। তো ঘুমটা আমার এমন একটা জিনিস ছিল যে আমাকে গান গাইলেই আমি ঘুমোবো, পাপা কি পারি পুরো। তো ওখানে ওরকম ঘুমাতাম। অ্যান্ড আফটার মাই ব্রেকআপ তো একটা ভয়েড হয়ে যায়, সো রাইট, তো ওইটা ছিল। অ্যান্ড এই গানটা আমি আর শুনতে পারতাম না, যেটা হয় ইটস ফ্ল্যাশব্যাক অফ আ লট অফ থিংস। তো ওটা ছিল। অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই ব্রেকআপ। আমি প্রচুর কথা বলেছি, তো আমি নেগেটিভ নিয়ে বলছি না, বাট স্টিল ইট ওয়াজ আ ভেরি ভেরি মেজর পার্ট অফ মাই লাইফ, কারণ 4 বছর কনস্ট্যান্ট রোজ রাতে আমি এই গানটা শুনে ঘুমাতে গেছি। আর এটা যখন আমি লিখি, দ্যাট ইজ লাইক, মানে এই কন্টেন্টটা বানানোর 4 মাস আগে আমি লিখে আই ওয়াজ লাইক আমি এটা শ্যুট কী করে করবো, মানে দিস ইজ ভেরি খুব একটা ভাইটাল পার্ট। তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি এখন করবো না, মানে আই ট্রাই টু অ্যাভয়েড ইট। তারপর একদিন আমি বসলাম অ্যান্ড আই এম লাইক যে ইফ ইটস অ্যান আর্ট, তাহলে তোমার ইমোশনস দিয়ে তুমি যেটা বানাবে দ্যাট ইজ দ্য বেস্ট পিস। তোমার এনার্জি যেটা আমার এনার্জি ওয়াজ স্যাড অ্যাবাউট দিস অ্যান্ড ওটাকেই আমি পোর্ট্রে করাতে চাই। অ্যান্ড মানে আমার কি বলবো, কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ ইজ ভিডিওস। তো আমার প্রত্যেকটা ফেজে তোমরা যে ভিডিও দেখবে, কারেন্টলি আই এম লিভিং দ্যাট লাইফ অনলি, আমি কিছু ফেক করি না। ওয়েন আই এম স্যাড ইউল সি স্যাড রিলস অন মাই ফিড, ওয়েন আই এম হ্যাপি, মানে আমার ওরকম সাজানো কিছু থাকে না। তো সেটাই আমার ব্রেকআপের টাইমে আমি ওরকমই দিয়েছি, আই টকড অ্যাবাউট ইট অ্যান্ড সেটা। তো এটাও আমার ওয়ে অফ এক্সপ্রেসিং, ওয়ে অফ কমিউনিকেটিং উইথ মাই ভিউয়ার্স। তো ওয়েন আই শর্ট দিস, কেউ জানতো না এটার ব্যাপারে। যখন আমি, মানে আমার কো অ্যাক্টর যে এখানে বিনয়, সেও জানতো না যে আমার করছে, ভিডিওগ্রাফার, সেও জানতো না। অ্যান্ড এডিটটাও আমি করি। অ্যান্ড আফটার এডিট আমি ভাবছি এটা আমি কী করেছি, মানে আমার জন্য। আমি জানি না লোকে কীভাবে এটা অনেক ভালোবাসা দিয়েছে, বাট ইট ওয়াজ আ ভেরি, কি বলবো, হার্ট টাচিং কন্টেন্ট পিস ফর মি। তারপরে যখন পোস্ট হয়, আই রিয়েলাইজড কতজন কানেক্ট করেছে। আর অনেকে বুঝতেও ভুল করেছে, ইটস বেলা স্টোরি। এটা আমি আজকের দিনের স্টোরি দেখাচ্ছি না, এটা যখন অঞ্জন দত্ত লিখেছিল, সে যখন করেছে তখনকার স্টোরি, যে কী হতে পারতো এই গানটা। আই এম নট
মানে মেকিং যে হ্যাঁ মেয়েটা কেন জব করলো না এসে, দ্যাট ইজ ডেফিনেটলি এটা আজকে দিনে, বাট দিস ইজ জাস্ট দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য সং বেলাবোস। অ্যান্ড এই সিনটা যখন আমি করি আমি সত্যিকারে কাঁদছি তখন, অ্যান্ড সবাই হচ্ছে কি অ্যাক্টিং করতা হ্যাঁ, ওয়াহ ওয়াহ, আমি তখন কাঁদছি। অ্যান্ড তখন ও হাওয়া দিচ্ছে চুলে, ইট ওয়াজ, আমি এডিটের পরে আমার ওয়ান অফ মাই বেস্ট কন্টেন্ট আই উড সে দিস। এটা অ্যাবসলিউটলি, অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান, কেউ যদি এটা না দেখে থাকেন প্লিজ এই জাস্ট ওয়াচ দিস পিস অফ আর্ট, অ্যান্ড আর্টকে আর্টের মতোই রেখে দিন, কিছু কিছু খুব জিনিস- বেশি ডিপ ডাইভ না করলেই ভালো। তো দিস ইজ আ বিউটিফুল ইন্টারপ্রিটেশন অফ আ সং। মানে এই ছবিটা আমি অফকোর্স রিল ভিডিও থেকে স্ক্রিনশট তোলা, তো বাট আমি এখান থেকে আমার কিছুটা দিতেই হতো, অ্যান্ড দিস ওয়াজ বিউটিফুল। সো নেক্সট দেখি ঋষিকেশ মনে হয় আমার লাস্ট ট্রিপ ছিল না, গোয়া লাস্ট ট্রিপ ছিল। ঋষিকেশে গিয়ে আমি একটা কথা বলবো, আমি বেনারসে গিয়ে যেটা ফিল করেছিলাম আমি সেটা ঋষিকেশে গিয়ে ফিল করিনি। যেই স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং আমার হয়েছিল, আই উড সে ঋষিকেশে গিয়ে আমি এই ছবিটা পার্টিকুলারলি সেদিন আমি জাস্ট এমনি বেরিয়ে গেছি, এয়ারবিএনবি থেকে বেরিয়ে এমনি হাঁটছি, ঘুরছি, ছবি তুলছি, গান করছি, এসব করছিলাম। বাট আমার যেটা হয়েছিল আমার এই ট্রিপ থেকে মনে পড়লো গঙ্গা আরতিতে, যেটা আমার আগেরবার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং আমার যেখানে হয়েছিল, এইবার আমি কি ফুপিয়ে কেঁদেছি। কেন আই উড সে, এক এরম থালি হয়, মানে যেই আরতির থালি পাস হয়, তো এবার আমি না এই ব্যারিকেড দেওয়া, আমি এই পাশে দাঁড়িয়েছিলাম। আর তখন হচ্ছে কারণ আমি ভাবছিলাম এখান থেকে ভালো ভিউ আসবে, তাই আমি বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমার অপশন ছিল ভেতরে বসার, আমি বাইরেই দাঁড়িয়েছি, এটা কোনো ইয়ে নেই, আমি বাইরে দাঁড়িয়েছি। এবার আরতি দিচ্ছে, আমি বলছি আমাকে একটু দিন, আমিও করব। তখন লোকটা আমায় বললো নেই, বাহারকে লোক কো নেই দে সকতে, আমি বলা গয়া হ্যায়। একটা সিম্পল কথা, ঠিক আছে বলেছে, কারণ হয়তো আমি জুতো খুলেছিলাম, বাট ওদের মনে হয়েছে বাইরের লোকরা জুতো পরে আছে, তো ওটা বলতে পারতো জুতো খোলো, বা আমার জুতো খোলা ছিল, হোয়াট এভার ইট ইজ, তো দিল না। অ্যান্ড ওই মোমেন্টে আই ফেল্ট নেগলেক্টেড, যে আমার আই এম নট ইকুইপড টু রিচ গড, বা আমাকে নিল না, আমার প্রেয়ার নিতে চাইছে না, বা ওই নেগলেক্ট ফিলিংটা আমি ফিল করি হঠাৎ করে। অ্যান্ড অদ্ভুতভাবে ভ্যাঁ করে কাঁদতে লাগি আমি, মানে ফুপিয়ে, মানে ওটা মানে অনেক দিনের জমা। অ্যান্ড আমি খুব কাঁদি সেটা নয়, মানে আমি খুব মানে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করলে কাঁদি, যখন আমি মানে ওই ফিলটা করি। আর না হলে পার্সোনালি আমি খুব চাপা, ঠিক আছে। তো তারপর আমি নিজের মধ্যে রাখতে ভালোবাসি ব্যাপার স্যাপার। তো সেই দিন আমি খুব খুব ফুপিয়ে, মানে গঙ্গা আরতি হচ্ছে, আমি ভ্যা ভ্যা করে কাঁদছি। তখন আমাদের সাথে যারা ছিল বলছে কী হয়েছে, কি আমার না কি, আমি এটা কি বোকা বোকা একটা জিনিস, আমি বলবো আমায় থালি দেয়নি বলে আমি কাঁদছি। বাট আমি এখনও নিজেকে বোঝাতে পারি না, বা আমি নিজেও বুঝতে পারি না আমি কেন কাঁদলাম অতটা অনেকক্ষণ ধরে। যতক্ষণ আরতি চলছে আমি কেঁদে যাচ্ছি জাস্ট বিকজ আমাকে দেয়নি বলে। কারণ আমি এখনও জানি না আমি কেন কেঁদেছিলাম। বাট ওই একটা এমন অরা ক্রিয়েট হয় না, ইটস লাইক ইউ লেট গো অফ আ লট অফ থিং, তখন মনে হয় আমার। বাট স্টিল আই উড রেট যে মানে বারাণসীতে গিয়ে আমার যেটা ফিল হয়েছে, আমি ঋষিকেশে গিয়ে অতটা ফিল করিনি। নেক্সট রানা গুড। এই ভিডিওটা না আনএক্সপেক্টেডলি খুব ভালো হয়ে গেছিল, ঠিক আছে। আমি জাস্ট একটা কনসেপ্ট ভেবে নিয়ে গেছিলাম, হি ইজ সো সুইট, এত সুন্দর বাংলা বলেছে ও, মানে আমি ওকে যাই বলছি ও মানে হ্যাঁ এরকম এরকম করে মানে ঘাবড়াচ্ছে, আমাকে ঠিক বাংলা বলতে হবে। খুব মিষ্টি একটা ভিডিও হয়েছিল। অ্যান্ড আমার খুব পছন্দের কোল্যাব, যদি আমার মানে ক্রিয়েটার্সদের সাথে বা ক্রিকেটার্সদের সাথে কোনো ভিডিও হয়ে থাকে, এইটা আমার খুব পছন্দের। ইভেন আইপিএল টিম রিচ আউট করে, তো ওরা বলে আমরা সবার কোল্যাব অ্যাকসেপ্ট করি না, বাট উই ওয়ান্ট ইউ টু গিভ আস কোল্যাব, আমরা চাই এটা আমাদের ফিডে রাখতে, ইটস আ ভেরি গুড পিস অফ কন্টেন্ট। ওরা খুব অ্যাপ্রিসিয়েট করেছিল। তারপরে আমাকে কল করে, আমাকে ম্যাচের টিকিটসের জন্য বলে, মানে এই কন্টেন্টটা দেখে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছিল। ইভেন বড় বড় লেভেলে মার্কেটিং হেড রিচড আউট টু মি ফর দিস কন্টেন্ট, অথচ এটা বাংলায়। স্টিল মানে অনেকে বাইরের মানে বুঝতে, কারণ কি আমার মনে হয় সাবটাইটেলস দিয়েছিলাম আমি, তো ওটা দেখে সাবটাইটেল ছিল না। হ্যাঁ হ্যাঁ, এটা পর আরেকটা ইন্টারনেট ক্র্যাশড ডাউন আফটার দিস ভিডিও। বাপরে, আমাকে বলছে দিদি তুমি বহরমপুর গেছি, দিদি তুমি সত্যি দেবকে দেখেছো না ওটা এডিটেড, বলো তো আমায়। বলো হ্যাঁ আমি দেবকে দেখেছি। বলছি আমার স্বপ্ন দেবকে দেখা, দিদি তুমি কিভাবে করলে এই সেই, প্রচুর ইয়ে। অ্যান্ড ও মানে দেবদার ফ্যান বেস
তুমি ধারণা করতে পারবে না এই ভিডিওটার পরে দেবদার ফ্যান পেজে যে আমার কটা ভিডিও গেছে এইটার, বিকজ ইট ইজ লাইক আ ইন্টারপ্রিটেশন অফ পিপল যারা দেবদাকে দেখতে চায়। তো আমি চেয়েছিলাম যে দেবদার সাথে আমি এমন কিছুই করব যেটাতে লোকেরা ভাববে যে আমি ওই জায়গাটায় থাকলে কি করতাম। তো ওইটা ওম শান্তি ওমের একটা রিক্রিয়েশন বলতে পারো, নট এক্স্যাক্টলি, বাট আমি চেষ্টা করেছিলাম ওই কালারের জামা পরা ওই রকম করে। তো তখন আর দেবদাকে বলেছিলাম তুমি আমায় এরকম ধরবে। দেবদা খুব ইয়ার্কি মারে, ঠিক আছে, এই ফেলে দেবো এরকম এরকম খুব মজা করে আমরা শ্যুটটা করেছিলাম। অ্যান্ড যখন শ্যুটটা করি বাইরে ভিড় লোকজনের, দেব এসছে দেখার জন্য, দিয়ে আমাদেরকে যখন দেখতে পেয়েছে আমরা হচ্ছে আমাদেরকে কে চিনবে না, দেবদা চলে গেছে, দিয়ে বলছে তুমি প্রীতিদি না, ছবি ওয়াও। এইটা আমার একটা ভিডিও আছে ইউটিউবে ছাড়া। তো সেই দিন আমরা যখন বেরিয়ে আমাদেরকেও লোকজন মানে ঘিরে চিনতে পেরে ছবি, তখন আমার মনে হচ্ছিল ও আমাকেও চেনে লোকে। নার্ভাস ছিলে এটার আগে? না, নার্ভাস ছিলে না। আমার একটা অদ্ভুত জিনিস হচ্ছে আমি কখনো ধরো আমি জানি যে সে আমার থেকে অনেক সিনিয়র, আমি জানি যে সে আমার থেকে হয়তো অনেক বেশি দিন কাজ করেছে অ্যান্ড অনেক বেশি পাওয়ারফুল বাইয়ে, আই এম নেভার নার্ভাস, কারণ ইট ইজ সেলফিশও বলতে পারো এটা একটা জিনিস যে আমার মনে হয় ওই যে জায়গাটায় আমি এখন আছি, আই অলসো ডিজার্ভ টু বি দেয়ার, দে আর অবভিয়াসলি ডিজার্ভিং দেয়ার, বাট আমি যেই কাজটা করতে গেছি সেটা আমি করে চলে আসবো। আমার সেই প্রফেশনাল সেট আপে আমার কোনো ইয়ে থাকে না। ইভেন আমি খুব একটা অ্যাপ্রোচ করে আমি কথা বলি না যে কেঁদে ফেললাম ভাবি, আমি সেটাও করতে চাই না। আমি অনেকজনকে দেখি যারা হয়ে পড়ে, ইমোশনাল হয়ে পড়তেই পারে, কারণ ছোটোবেলা থেকে তারা দেখেছে, আমিও দেখেছি। বাট আমার মনে হয় এই জায়গাটা আমি এখন তৈরি করেছি, অ্যান্ড নাও দিস ইজ আ প্রফেশনাল সেট আপ। আমার ইমোশনালি আমি বাইরে গিয়ে দেখাবো, বাট এখানে আমি একটা কাজ করতে গেছি। তো সেখানে গিয়ে আই ওয়াজ নট এট অল নার্ভাস। আমি ভালোভাবে বোঝালাম দেবদা তোমার এটা করতে হবে ওটা করতে হবে, সর্টেড হয়ে গেল এইরকম। ইভেন আমরা সারা আলি খানের সাথে যখন শুট করতে গেছিলাম তখন আমি ওরকম মানে দিস ইজ ইয়োর দিস, তো আমাকে তখন ওর ম্যানেজার বলছিল নেই ইতনা তো বল নেই সকতে, আমি বললাম দিস ইজ দ্য কন্টেন্ট, আদারওয়াইজ উই কান্ট ডু। তখন আবার করানো হয় অনেক কিছু, মানে ইউ হ্যাভ টু হোল্ড ইউর গ্রাউন্ড, কারণ দেখো আলটিমেটলি 5 years ডাউন দ্য লাইন আই নো আই এম গোনা বি হিয়ার অ্যান্ড হয়তো আরেকটু বেটার পজিশনে যাবো, সো ইউ হ্যাভ টু হোল্ড ইউর গ্রাউন্ড। এখানে এইসব শুনছি আর এখানে আমি একজন গেস্ট কেনার সময় শুটের আগে আমি কাঁপি টেনশনে যে কি হবে। তুমিও তোমার জায়গাটা তৈরি করেছো বলে গেস্টটা আসছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তোমার গ্রাউন্ডটা তুমি যতক্ষণ না করবে তো লোকেরা দেবে না ভাও, তো ওটা তোমাকেই বানাতে হবে। ইভেন ট্যান্ট্রামস শো করে, অনেকে বলে না যে আর্টিস্টরা ট্যান্ট্রামস দেখায়, এসে আমি কাজ করে বুঝলাম ওটার পিছনে রিজন আছে কেন লোকেরা এত স্ট্রিক্ট যে আমার এটা লাগবে, আমার এইটুকু বেসিক নিড, বিকজ ইফ ইউ ডোন্ট স্পিক আপ এভরিওয়ান উইল টেক ইউ ফর গ্রান্টেড, যে ওকে তো যেমন ইচ্ছা রাখবো, খুব ভালো ভালো বললে চালিয়ে দেওয়া যায়, মানে ও খুব ভালো, ও কিছু বলবে না। কিন্তু তুমি যতক্ষণ না ইউ উইল মানে মেক ইউর ডিমান্ডস যে না আমাকে এরকম করতে হবে, তুমি আমাকে এই খাবারটা দিতে পারো না, আমাকে বেসিক ঠিকঠাক খাবার দিতে হবে, বেসিক ঠিকঠাক বাথরুম দিতে হবে, এগুলো বেসিক বলতে হয়, এটাও খারাপ লাগছে, বাট ইউ হ্যাভ টু হোল্ড ইউর গ্রাউন্ড। সেরকমই তুমি যখন কাউকে গেস্ট আনছো, ইউ নো দ্যাট ইউ মানে তোমার গ্রাউন্ডটা কি, তোমার যতই ফলোয়ার্স থাকুক যাই থাকুক, তুমি রিসার্চ করে তোমার জায়গাটা তৈরি করেছো, ইউ আর ইনভেস্টিং সো মাচ, সো ইউ ডিজার্ভ ইট। থ্যাংক ইউ। অ্যান্ড দিস পিকচার এন্ডস দ্য পিকচার জোন। ইয়েস, সো আমি বলেছিলাম 1 ঘন্টার মধ্যে র্যাপ করব, এখন উই আর মানে প্রায় 1.5 ঘন্টা হতে চলেছে। সো একটু দেখে নাও তোমরা লাস্ট অবধি। সো সরি, আমি জানি এখনিও পালাবে প্রীতিজেনেরই কাজের জন্যে, তো কলও আসছে কি জানি তো দেখতে হবে। এখানেই উইল এন্ড ইট। অ্যান্ড আমি কোনো লম্বা মনোলগ দিয়ে শেষ করব না, বাট আমি শুধু একটাই জিনিস বলবো যে ইউ মিন আ লট টু মি, ইউ মিন আ লট টু দ্য রুম অফ টেলস, অ্যান্ড ইউ উইল অলওয়েজ হ্যাভ আ সাপোর্টার, আ ফ্যান, আ ফ্রেন্ড, যা ইচ্ছে তুমি ওটাকে লেবেল করতে পারো, ইন মি, ইন দিস টিম। So thank you so much Preeti for being you, and thank you for supporting us always. আর এভরি ইয়ার একটা করে এপিসোড না করলে আমি তো পারবো না, তো আমাকে একটা এই বছর হয়ে গেছে। তুমি আর কি নিয়ে কথা বলতে চাও? দুটো এপিসোড আই ডোন্ট কে আমার যায় আসে না, জাস্ট মানে এসে আড্ডা দেবো তাহলে একটা আধা ঘন্টা আড্ডা অন্তত অন ক্যামেরাটা অন করে একটা আড্ডা অন্তত দেবো, মানে অ্যান্ড লোকে সেটাই দেখবে, মানে দে লাভ ইউ সো মাচ। সো প্রীতি, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যাগেন। থ্যাংক ইউ আনার জন্য। অ্যান্ড এত সুন্দর একটা টপিক, আমি প্রীতিজেন নিয়ে খুব একটা কথা বলতে পারিনি কোথাও গিয়ে, এই প্ল্যাটফর্মটা আমায় দেওয়ার জন্য যেখানে আমি কথা বলতে পারলাম। অ্যান্ড আমি বলতে বলতে রিয়েলাইজ করলাম এত কিছু আমার মধ্যে ছিল দ্যাট আই ওয়ান্টেড টু লিশ আউট,
তো থ্যাংক ইউ ফর বিং দ্যাট ইয়ার অ্যান্ড আই অলওয়েজ বি আ সাপোর্টার, যেমন তুমিও আমার এখন সাপোর্টার হয়ে গেছো। সো ডেফিনেটলি, অ্যান্ড তোমরা কমেন্টসে জানিও যে তোমরা আরও আড্ডা দেখতে চাও কিনা, তাহলে আমি আবার চলে আসবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন অবধি দেখছেন মানে আপনি পুরো এপিসোডটাই দেখেছেন, উইচ মিনস আ লট টু আস। এরকমভাবে আমাদের প্লিজ সাপোর্ট করতে থাকুন, কারণ একটু আপনাদের সাপোর্ট ছাড়া আমরা খুব মানে কেউই এগোতে পারবো না। তো একটু লাইক অ্যান্ড শেয়ার করুন, একটু সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আর নোটিফিকেশান আইকনটা একটু প্রেস করে রাখুন যাতে আমাদের ভিডিও যখন আমরা রিলিজ করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে, যাতে কোনো এপিসোড মিস আউট না হয়ে যায়। এইটুকুই রিকোয়েস্ট করার আপনাদের কাছে। সো প্লিজ কিপ সাপোর্টিং আস, অ্যান্ড আমরাও চেষ্টা করব আরও ভালো ভালো এপিসোড আপনাদের কাছে নিয়ে আসা। থ্যাংক ইউ সো মাচ।